ইংলিশ লিটারেচারের মডার্ন পিরিয়ড 2 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা গত ক্লাসে আমরা একজন প্লে বয় কিং তার পিরিয়ডে ছিলাম, তাই না? কী যেন নাম ছিল তার, বলো তো? এই যে 1901 থেকে, এবং তার মা দীর্ঘকাল ক্ষমতা থাকার কারণে সে কিন্তু রাজা হইতে পারে নাই, এবং অবশেষে তার মনের আশা পূর্ণ হয়েছে। হ্যাঁ, এডওয়ার্ড, রাইট। তো এডওয়ার্ডের পরে, আচ্ছা তোমাদের কি মনে আছে যে বঙ্গভঙ্গ যখন রদ হয় তখন একজন রাজার অভিষেক অনুষ্ঠান চলতেছিল, এবং তার অভিষেক অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেওয়া হয়। তুমি সে রাজার নাম জানো? ওই যে আমরা পড়াছিলাম যে ওই যে বাংলাতে বিষয়গুলিতে কী নাম ছিল? না, বঙ্গভঙ্গ যে রদ হয়, একজন রাজা পঞ্চম জর্জ। আরে তোমরা যে কি সব ভুলে গেছো। রাইট, রাজা পঞ্চম জর্জ ছিল। হ্যাঁ, ওকে, হ্যাঁ। তাহলে আমরা 1910 থেকে 1936 সাল পর্যন্ত এই পিরিয়ডটা হলো জর্জিয়ান পিরিয়ড, কারণ এই সময়ে রাজা পঞ্চম জর্জ উনি ক্ষমতায় ছিলেন। এই সময়ের কবিতার যে বিষয়বস্তু এটার ছিল গ্রামীণ, খুবই পরিচ্ছন্ন, এবং রচনাশৈলীতে খুবই ঐতিহ্যগত একটা ব্যাপার আমরা এখানে লক্ষ্য করি। তোমরা যারা হুমায়ুন আহমেদের উপন্যাস যারা পড়ো, হুমায়ুন আহমেদ যাদের মোটামুটি প্রিয় রাইটার, তোমরা কিন্তু একজন তোমার আমেরিকান কবির অনেক লাইন তার উপন্যাসে ব্যবহার করতে দেখবা। আমরা তো ছোটোবেলায় অত ইংলিশ লিটারেচারের এত কিছু বুঝি নাই, কিন্তু রবার্ট ফ্রস্টকে কিন্তু আমরা চিনতাম, কারণ হুমায়ুন আহমেদ তার উপন্যাসের মধ্যে রবার্ট ফ্রস্টের অনেক লাইন ব্যবহার করতেন, তাই না? এবং অনেক তোমার প্রিফেসে কিন্তু রবার্ট ফ্রস্টের অনেক লাইন ব্যবহার করতেন বলে তখন আমরা ওনার সাথে একটু পরিচিত হয়েছে, এবং খুব সম্ভবত রবার্ট ফ্রস্ট হুমায়ুন আহমেদের খুবই তোমার প্রিয় একজন কবি ছিলেন। তো এই রবার্ট ফ্রস্ট উনি একজন আমেরিকান কবি, এবং তাকে বলা হয় আমেরিকার শ্রেষ্ঠ কবি। রবার্ট ফ্রস্ট উনি হচ্ছেন আমেরিকার শ্রেষ্ঠ কবি, এবং প্রেসিডেন্ট কেনেডি তার সম্পর্কে বলেছিলেন দ্য গ্রেট আমেরিকান পোয়েট অফ আওয়ার টাইম, এবং ওনাকে বলা হয় নেচার পোয়েট বা রিজিওনাল পোয়েটও। হ্যাঁ, তো যে কোনো লেখকের জন্য নোবেল প্রাইজের পরে তোমার আরও কিছু সম্মানজনক কিছু পুরস্কার আছে, তার মধ্যে বুকার পুরস্কার, পুলিৎজার পুরস্কার, হ্যাঁ, অনেকগুলো গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড আছে। তো রবার্ট ফ্রস্ট উনি 4বার পুলিৎজার পুরস্কার লাভ করেন। আমরা ওনার বিখ্যাত কয়েকটা কাব্যগ্রন্থের এখানে নাম জানবো, তো তোমার যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ওনার কাব্যগ্রন্থ অনেকগুলো, তোমার 9-10টা হবে, কিন্তু আমরা শুধুমাত্র পরীক্ষার জন্য যে আমরা 3-4টা মনে রাখতে হবে, শুধু সেই কয়েকটা আমরা এখানে মনে রাখবো। তাহলে রবার্ট ফ্রস্টের যে বিখ্যাত কাব্যগ্রন্থগুলো এখানের মধ্যে বয়েস উইল, নর্থ অফ বোস্টন, ফ্রম মাউন্টেন ইন্টারভেল এবং নিউ হ্যাম্পশায়ার। হ্যাঁ, আমরা হচ্ছে এখানের মধ্যে এই 3টার নাম কোনোভাবেই ভোলা যাবে না। এখন তোমাকে শুধু কাব্যগ্রন্থের নাম জানলে হবে না, এখানের মধ্যে এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কিছু কবিতা সম্পর্ক এখানের মধ্যে জানতে হবে। প্রথমে আসি আমরা, তাহলে প্রথম হচ্ছে আমাদের নর্থ অফ বোস্টন, এটা একটা কাব্যগ্রন্থ। আচ্ছা, গত ক্লাসে আমি একটা ভুল তথ্য দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমি খুব সরি, আমি যে বই থেকে নিয়েছিলাম সেখানে কারণ ওই আমি ওর খুব ট্রাই করে দেখি না, সেটা হলো হেনরিক ইবসেনের যে ক্যাটেলিন, ওটা কিন্তু প্লে, তাই না? আমি ওইখানের মধ্যে আমার স্লাইডের মধ্যে ছিল উপন্যাস, কারণ আমি যে বই থেকে নিয়েছিলাম আমি ওই ক্যাটালিনটা সার্চ করে দেখি না এটার ভিতরে আসলে কী আছে। তো আমি যে বই থেকে বিশ্বাস করে নিয়েছিলাম সেই বইটা আসলে উপন্যাস বলছিলাম, আসলে উপন্যাস না, ওটা হচ্ছে তোমার হচ্ছে যে নাটক। সবাই ক্লিয়ার যে ক্যাটালিন যে এটা আমরা তোমার প্লেটা ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা উপন্যাস না, এটা হচ্ছে নাটক। ইমরান, পুলিৎজার নোবেল না তো, পুলিৎজার হচ্ছে একটা পুরস্কার পুলিৎজার, হ্যাঁ, অ্যাওয়ার্ড। সাংবাদিক দেওয়া হয় আর এটাতে দেওয়া হয়। ওকে, তো এই নর্থ বোস্টন এই কাব্যগ্রন্থের এখানের মধ্যে আমরা বিখ্যাত কয়েকটা কবিতার নাম জানবো। তাহলে নর্থ অফ বোস্টন এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হচ্ছে মেন্ডিং ওয়াল, দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান। এই দুইটা তুমি অ্যাটলিস্ট মনে রাখো, আর যদি মনে রাখতে পারো তুমি হোম বারিয়াল, দ্য মাউন্টেন এবং আফটার অ্যাপল পিকিং। হ্যাঁ, তার মধ্যে এই দুইটা আমি সবুজ করে দিয়েছি, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য মেন্ডিং ওয়াল মানে তুমি যদি রবার্ট ফ্রস্টের নাম যদি উচ্চারণ করো তাহলে তোমাকে অবশ্যই কয়েকটা কবিতা তার একদম সিম্বলিক, যেমন আমরা যদি নজরুলের কথা যদি বলি, নজরুলের এখন কোন কবিতাটা নিয়ে এখন খুবই বিতর্ক হচ্ছে বলো তো? তো আমরা নর্থ অফ বোস্টন এই গ্রন্থের উল্লেখযোগ্য দুটো কবিতার নাম তোমাদের মনে রাখতে বলছে, একটা হচ্ছে মেন্ডিং ওয়াল, আরটা দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান। তুমি বাকি সব ভুলে যাও, তুমি হচ্ছে রবার্ট ফ্রস্টের কয়েকটা কবিতার নাম
মনে রাখবা। তার মধ্যে এখন দুটো চলে আসলো, একটা মেন্ডিং ওয়াল আর একটা দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান। পরীক্ষা প্রশ্ন আসতে পারে কীরকম? পরীক্ষা প্রশ্ন আসতে পারে এরকম যে নিচের কোনটি রবার্ট ফ্রস্টের কাব্যগ্রন্থ? এভাবে প্রশ্ন আসতে পারে, পরীক্ষা প্রশ্ন আসতে পারে মেন্ডিং ওয়াল এই কবিতাটা কে লিখছে, বা দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান এই কবিতাটা কে লিখছে, এভাবেও প্রশ্ন আসতে পারে। ওকে, তো এই নর্থ অফ দ্য বোস্টন এই কাব্যগ্রন্থের মেন্ডিং ওয়াল এই কবিতাটা খুবই বিখ্যাত। আচ্ছা, তোমার অফিসে বলো বা তোমার প্রতিবেশীদের বলো, ওদের সাথে যদি সুসম্পর্ক রাখতে চাও তাহলে কী করা উচিত? তার সব কিছুর মধ্যে তুমি খুবই একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যাওয়া উচিত, নাকি তার থেকেও ডিস্টেন্স রাখা উচিত? কোনটা? তুমি তোমার অফিস বলো বা প্রতিবেশীর সাথে তুমি যদি মনে করো যে খুব ভালো সম্পর্ক রাখবা, তাহলে তার একদম সুখে দুঃখে সব কিছুতে অঙ্গাঙ্গিভাবে জড়া যাবা, কী বলো? যে এখানে এই কবিতার মধ্যে রবার্ট ফ্রস্ট বলছে যে উনি প্রথম ভাবছে যে প্রতিবেশীর সঙ্গে যদি দেয়াল রাখি তাহলে তো হচ্ছে আমাদের মধ্যে বিভেদ হবে। তো পরে লেখক ওই দেয়ালটা আবার মেরামত করে একটা দেয়াল বিল্ড আপ করে। লেখক না, কবি বলে যে গুড ফেন্সেস মেক গুড নেইবার্স, যে তোমার প্রতিবেশীর সাথে তোমার যদি একটা ডিস্টেন্স যদি থাকে তাহলে তোমাদের মধ্যে একটা সুসম্পর্ক থাকবে। আমরা অনেক সময় আমরা এই জিনিসগুলো কবি সাহিত্যিকরা বলে গেছে, হ্যাঁ, তো আমরা কিন্তু এগুলো বাইরে চলে যাই। আমরা কী করি, অফিসকে তোমার ফ্যামিলি স্পেস বানায় ফেলি। অফিসের মধ্যে যায় তোমার হচ্ছে যে আজকে কী রান্না করছে, হ্যাঁ, তারপরে তোমার বায়ুনের সালন দিয়া তোমার মাছ রান্না করছে, বায়ুন মানে বুঝুনি বেগুন, তো তারপরে ওর এখানে তরকারিতে ঝাল বেশি হয়েছে, ওর জামাই কী করে না করে, এগুলো বলে। তারপরে যেটা হয় অফিসের মধ্যে দুজনের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে তখন কী হয়ে যায়, ঝামেলা লেগে যায়, কারণ আগে সে এই ফেন্সটা ব্রেক করছে আগে। এই জন্য মনে রাখবা, তুমি যেখানে চাকরি করো কখনো অফিসের কলিগ তোমার ফ্রেন্ড না, এটা লিখে রাখো, ভালো করে ডায়েরিতে লিখে রাখো। আরফিন ভাই বলছে অফিসের কলিগ সে কিন্তু তোমার ফ্রেন্ড না। যারা অফিসের কলিগটা ফ্রেন্ড বানাতে চাইছে ওরা লাইফে প্রচুর তোমার হচ্ছে যে ওদের জিএমএস হয়েছে। জিএমএস মানে কি এটা আমি বলবো না, এটা সমস্যা আছে, বুঝতে পারছো? লাইফে এগুলো মনে রেখো, কারণ এখানে বিশেষ ক্লাস না, তোমাদের জন্য অনেক লেসন আছে এগুলো। কখন অফিসের কলিগকে ফ্রেন্ড বানাবো না, নেভার এভার। অফিস থেকে আসার পরে শেষ, ওর লোক যোগাযোগ। অফিসের কলিগ ইজ কলিগ, নট ফ্রেন্ড। তাহলে আমরা সেকেন্ড গুরুত্বপূর্ণ কবিতাটা বলছি দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান। হ্যাঁ, তো এই কবিতায় কবি বাসস্থান বা ঘরের একটা সংজ্ঞা দিচ্ছে। হোম ইজ দ্য প্লেস ওয়ার হোয়েন ইউ হ্যাভ টু গো দেয়ার দে হ্যাভ টু টেক ইউ ইন। তো আমরা আমাদের প্রথম যে কাব্যগ্রন্থ নর্থ অফ বোস্টন, এখান থেকে আমরা দুটো কবিতার ব্যাপারে জানবো, একটা মেন্ডিং ওয়াল আর একটা হচ্ছে দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান। হ্যাঁ, এখানে সে তার তোমার হোম নিয়ে এসে একটা সংজ্ঞা দিচ্ছে। হোম ইজ দ্য প্লেস ওয়ার হোয়েন ইউ হ্যাভ টু গো দেয়ার দে হ্যাভ টু টেক ইউ ইন। তাই না? আমাদের বাসা আমাদের কখনো কি ফেলে দেবে না, আমাদেরকে সে অবশ্য গ্রহণ করবে সবসময়। তো আসো আমাদের সেকেন্ড যে গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ সেটা হচ্ছে মাউন্ট ইন্টারভেল। আমরা কিন্তু মডার্ন পিরিয়ডে আমরা অনেক বেশি পড়বো এখানের মধ্যে, আমরা এখানে সব কিছু পড়বো না। হ্যাঁ, একদম বেশি এখানে কিছু জিনিস পড়বো, কারণ এত কিছু পড়ে মনে রাখতে পারবে না, পরীক্ষার জন্য যতটুকু লাগবে ততটুকু পড়বো। মাউন্ট ইন্টারভেল এই কাব্যগ্রন্থের মধ্যে এখানেও আমরা হচ্ছে যে তোমার দুটো কবিতা মনে রাখবো। একটা হচ্ছে খুবই বিখ্যাত কবিতা দ্য রোড নট টেকেন, একটা বার্চেস। এই দুটো কবিতা দ্য রোড নট টেকেন এবং বার্চেস। তো দ্য রোড নট টেকেন এই কবিতার লাইনগুলো কিন্তু খুবই জনপ্রিয়। এখানে কবি বলে টু রোডস ডাইভার্স ইন এ ইয়েলো উড, সরি আই কুড নট ট্রাভেল বোথ। হ্যাঁ, তাহলে কবি এসে দেখলো যে দুটা পথ দুদিকে সরে গেছে, কবিকে এক পথে যাইতে হবে। তো কবি কোনটা বেছে নিছে? কবি বেছে নিছে আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেল বাই অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। হ্যাঁ, সে কোনটা বেছে নিছে? যে পথে কিন্তু তোমার কম মানুষ গেছে সে সেই পথটাই বেছে নিচ্ছে। তো এখানে কিন্তু আমাদের একটা লাইফ লেসন আছে। হ্যাঁ, আমরা সবসময় যেটা করি যে অন্যরা যা করে আমরা তাই করার ট্রাই করি, মানে স্রোতে গা ভাসানো যেটাকে বলা হয়। কবি কিন্তু এখানে স্রোতে গা ভাসান নাই, উনি দেখছে যে দুটা পথ দুদিকে চলে গেছে, তো উনি কোন পথটা বেছে নিছে? যে পথে তোমার কম মানুষ গেছে, এবং দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। এই কথাটা কিন্তু আমাদের কেরিয়ার সব কিছুর মধ্যে খুবই সত্য, যে আরেকজন এটা করছে এই জন্য আমাকে করতে হবে। আরেকটা হচ্ছে আমাদের মাউন্টেন ইন্টারভেলের একটা বিখ্যাত কবিতা হচ্ছে দ্য রোড নট টেকেন। আর সেকেন্ডটা মনে রাখতে বলছি আমরা বার্চেস এই কবিতাটা। তো এই কবিতায় কবি বলছে আর্থ দ্য রাইট প্লেস ফর লাভ, আর ডোন্ট নো হোয়াট ইজ লাইকলি টু গো বেটার। তো
আমরা দেখি যে তার 3 নম্বর যে কাব্যগ্রন্থটার নাম মনে রাখতে বলছি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে, সেটা ছিল আমাদের দ্য নিউ হ্যাম্পশায়ার। তো নিউ হ্যাম্পশায়ারে দেখি এখানের মধ্যে আমাদের উল্লেখযোগ্য কবিতার মধ্যে আমাদের তাও একটা কবিতা আমরা এত বেশি শুনছি, সেটা হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং। এই কবিতাটা সবচেয়ে বিখ্যাত। আর এই কবিতার সবচেয়ে বিখ্যাত লাইনটা হচ্ছে শেষ 4টা লাইন, দিজ উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ টু প্রমিস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। তো এই 4টা লাইন কিন্তু খুবই বিখ্যাত। সো আমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ টু প্রমিস টু কিপ, এই লাইনগুলো কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, এভাবে প্রশ্ন আসতে পারে। বা এই লাইনগুলো কোন কবি লিখছে, এভাবেও প্রশ্ন আসতে পারে। তাহলে কবিতার নাম হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং। আর কাব্যগ্রন্থের নাম হচ্ছে কি বলতো? কাব্যগ্রন্থের নাম কি? কাব্যগ্রন্থের নাম হচ্ছে হুমায়ুন আহমেদের উপন্যাসের মধ্যে এই লাইনগুলো উল্লেখ করছে। সরি, দিশা স্লাইড দেখতে না পারলে লিখনে জয়েন করো। কাব্যগ্রন্থের নাম কি? কাব্যগ্রন্থের নাম হচ্ছে নিউ হ্যাম্পশায়ার, এটা হচ্ছে কাব্যগ্রন্থের নাম। ওকে, তাহলে আমরা হচ্ছে রবার্ট ফ্রস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কবি, আমরা ওনার ব্যাপারে একটা রিভিউ করে আসি। রবার্ট ফ্রস্ট উনি হচ্ছে আমেরিকার শ্রেষ্ঠ কবি এবং উনি ওনার ব্যাপারে প্রেসিডেন্ট কেনেডি বলছে দ্য গ্রেট আমেরিকান পোয়েট অফ আওয়ার টাইম। ওনার কাব্যগ্রন্থের মধ্যে আ বয়েজ উইল নর্থ অফ বোস্টন ফ্রম মাউন্টেন ইন্টারভেল এবং দ্য হ্যাম্পশায়ার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আরও অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, বাট পরীক্ষার জন্য আমরা এই 4টা মোটামুটি আমরা এখানের মধ্যে মনে রাখবো। তার মধ্যে নর্থ অফ দ্য বোস্টনের আমরা এখানে 2টো কবিতার কথা বলছি, একটা হলো মেন্ডিং ওয়াল, একটা দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান। এই 2টা মনে রাখতে বলছে। মেন্ডিং ওয়ালের মধ্যে কবি বলছে যে তোমার প্রতিবেশীর লগে তুমি যদি একটা ফেন্স, যদি একটা বেড়া বানায় রাখো, তাইলে তোমার সাথে তার সম্পর্কটা ভালো থাকবে। এবং দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যানে কবি বাসস্থানের একটা সংজ্ঞা দিছে। দ্য মাউন্টেন ইন্টারভেল, এখানে উল্লেখযোগ্য কবিতা হচ্ছে দ্য রোড নট টেকেন এবং বার্চেস। তো দ্য রোড নট টেকেন এই কবিতার আমাদের কবি যেটা বলছে যে 2টো পথ দুদিকে চলে গেছে, তো কবি কোনটা চুজ করছে? যে পথটাতে খুব কম মানুষ গেছে সেই পথটা উনি চুজ করছে। এবং মাউন্টেন ইন্টারভেলের মধ্যে আমাদের বিখ্যাত পোয়েম ছিল বার্চেস। কবি এখানে বলছে আর্থ ইজ দ্য রাইট প্লেস ফর লাভ, আই ডোন্ট নো হোয়ার ইটস লাইকলি টু গো বেটার। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে লাইনগুলো কোথেকে নেওয়া হয়েছে। আর দ্য নিউ হ্যাম্পশায়ার, এখানের মধ্যে আমাদের সবচেয়ে বিখ্যাত কবিতা হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং। এবং এখানে শেষ 4টা লাইন খুবই বিখ্যাত, পরীক্ষা প্রশ্ন আসতে পারে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এটা কোন কবির লেখা? প্রশ্ন আসতে পারে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এটা কোন কবিতা মধ্যে এই লাইনগুলো আছে? এভাবেও প্রশ্ন আসতে পারে। বা প্রশ্ন যদি অনেক কঠিন হয় আসতে পারে এটা কোন কাব্যগ্রন্থের, এরকমও আসতে পারে। হ্যাঁ, এখন যে কোনো কিছু পরীক্ষা আসতে পারে। আসো আমাদের অত্যন্ত প্রিয় ছোট গল্পকার, এবং যার একটা ছোট গল্প মোটামুটি আমরা সবাই পড়ছি, সেটা হলো লাঞ্ছন, না? তো উইলিয়াম সমারসেট মম, আমরা দেখি যে ওনার ব্যাপারে আমরা একজন বিখ্যাত নোভেলিস্ট ছিল এবং শর্ট স্টোরি রাইটার। ওনার শর্ট স্টোরিগুলো সবচেয়ে বেশি বিখ্যাত। হ্যাঁ, তো ওনার 2টো উপন্যাস তোমরা এখানে মনে রাখবে, একটা হলো কেকস অ্যান্ড এলে এবং অফ হিউম্যান বন্ডেজ। তার মধ্যে অফ হিউম্যান বন্ডেজটা খুব গুরুত্বপূর্ণ, অফ হিউম্যান বন্ডেজ। হ্যাঁ, একটা ছোটো গল্প হলো তার দ্য অ্যান্ড অ্যান্ড দ্য গ্রাসহপার। এটা আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা 2-3তে মনে হয় অনেক জায়গায় ছিল, অ্যান্ড গ্রাসহপারের তোমার গল্প। আর এই গল্পে 2টো প্রধান চরিত্র ছিল, একটা ছিল জর্জ, একটা হচ্ছে টম। তো ওনার অফ হিউম্যান বন্ডেজ এটা ওনার একটা নোভেল, এবং কেকস অ্যান্ড এলে এটা ওনার একটা নোভেল, এবং দ্য অ্যান্ড দ্য গ্রাসহপার এটা ওনার একটা ছোটো গল্প। হয় বাচ্চাদের গল্প যদিও, কিন্তু তোমার ওই যে এইসবের ফ্যাবলের মতো আর কি, যে একজনে সংরক্ষণ করে খাবার দাবার, কিন্তু সংরক্ষণ করে না, যখন বিপদ আসে তখন কিন্তু তোমার যে সংরক্ষণ করে না সে কিন্তু বিপদে পড়ে যায়। গ্রাসহপার সাহেব কিন্তু খুবই বিপদে পড়ে যায়। ওনার যে ছোটো গল্পের জন্য উনি সবচেয়ে বেশি বিখ্যাত সেটা হচ্ছে দ্য লাঞ্ছন। তো এখানের মধ্যে সমারসেট মম বলছে যে উনি তোমার খুব উঠতি লেখক। তোমাদের আমি একটা কথা বলছিলাম যে ছেলেরা সাধারণত মেয়েদের কোনো আবদার ফেলতে পারে না, মানে এটা সৃষ্টিকর্তা ছেলেদেরকে ওই ক্ষমতাটা দেয় নাই। মানে বিশেষ করে সুন্দরী রমণীরা যদি ছেলেদেরকে কোনো রিকোয়েস্ট করে তখন ছেলেরা সাধারণত সে আবদারটা তোমার ফেলে না। এইটা ছেলেদের একটা আলাদা একটা কোয়ালিটি। হ্যাঁ,
তো সমাসুদ মোমো উনি তো উঠতি লেখক, জোয়ান লেখক উনি। তো এক মহিলা ওনার বলছে, আমি আপনার খুবই ভক্ত, আপনার লেখা খুবই পছন্দ করি, আমি আপনাকে খুব ভালোবাসি, পছন্দ করি। আর তখন তো ফেসবুক ছিল না যে তুমি প্রোফাইল পিকচার দেখবা যে দেখতে কেমন, তখন তো প্রোফাইল পিকচার ছিল না, ফেসবুকও ছিল না। তো চিঠি লেখালেখির মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ হইতো। তো একদিন সে গেছে নাটক দেখতে, ও মহিলাও আসছে। মহিলাকে, আরে সমাজসেট মামা, আপনার তো চিনছি আমি, আপনার লগে আমার লগে তাকে যে ইনবক্সে চ্যাটও ছিল, চিনছেন কিনা আমারে? ওই মামু তো অবাক হয়ে গেছে, এটা কোনটা? কই যে আমি আপনার লগে অনেক চ্যাট ট্যাট হয়েছে, আপনার লগে চিঠি চালাচালি হয়েছে। কয় হ্যাঁ চিনতে পারছি আপনারে। তোকে চলেন তাহলে ভাই, আমরা হচ্ছে যে রেস্টুরেন্টে যাই, কিছু খাই, আপনি আমরা খাওয়ান, আপনি এত বড় রাইটার। মামা তো পড়ছে বিপদে, যে এখন সে তো ভাবছে যে কত সুন্দর মহিলা টহিলা হবে, একটা মোটা মহিলা। এখন ওর কিন্তু, আচ্ছা এটা কি না, কিন্তু তুমি যদি মোটা হও আমি তোমার বলি না, কিন্তু তুমি মাইন্ড করো না, আরফিন ভাইয়া রেসিস্ট, উনি এরকম মহিলাদের নিয়ে হলো বলতেছে। হ্যাঁ, এটা ওখানে লেখা আছে আর কি, সেই জন্য বলছি আমি। তো এক মহিলাকে দেখে ওর মনটা খুব খারাপ হয়। সুন্দর মহিলা থাকলে তো সে তো মানে আগ্রহ নিয়ে যাইতো, আরে আপনি খাবেন মানে আমি আপনার প্রত্যেক দিন খাওয়াবো দরকার হইলে। যেহেতু মহিলা দেখতে সুন্দর না, মোমো একটু সে খুবই মনে আঘাত পাইছে, আল্লাহ এখন দেখতেই সুন্দর না, এখন ওর খাওয়াইয়া আমার তো লস হবে। হ্যাঁ, তারপরে কী করবে, যদি কথা দিছে যেহেতু, ঠিক আছে, একটা তোমার হচ্ছে যে দামি রেস্তোরাঁ, ওর নাম ছিল তোমার ফয়েটসে নিয়ে গেছে। ওখানে সব কিছু তোমার অনেক দামি দামি খাবার, ঢাকা শহরে যেরকম দামি রেস্টুরেন্ট আর কি ওরকম। হ্যাঁ, তো সে তবে গেছে এখানের মধ্যে। এখন মামু ভাবছে আর কি আর হবে, তার তো রোজগার ছিল 80 ফ্রা, তো কত আর তোমার 15-20 ফ্রা হয়তো খরচ হবে আর কি, তা সমস্যা নাই, আমরা যাইতে পারি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে গেছে। হ্যাঁ, তো এই যে গেছে যে এখানের মধ্যে তোমার মহিলার তোমার তো বুঝো মহিলার দেখে তার ভালো লাগে না। হ্যাঁ, এবং মহিলা দেখো বড় বড় দাঁত খেলায় গেল, তাকে বলতেছে যে যে তোমার হচ্ছে যে না আমি তো তেমন বেশি কিছু খাই না, তবে দেখি কি অর্ডার দিতে পারি। তো আমি হচ্ছে মধ্যাহ্ন ভোজে, আমি তেমন কিছু খাই না। হ্যাঁ, একটু স্যামন মাছ খাইলে মানে ভালো হয়, ও একটার বেশি পদ খাই না। হ্যাঁ, স্যামন মাছ অর্ডার দিল। এরপরে সে তোমার হচ্ছে যে শ্যাম্পেন, অ্যাসপারাগাস, কফি। হ্যাঁ, আমি না তেমন কিছু খাই না, একটা আইসক্রিম হলে ভালো হইতো। তো আমি তেমন কিছু খাই না, আর একটা পিস ফল হলে ভালো হতো। দেখো মোমো কিছু বলতেছে যে আপনি আমার মতো একটু কম কম খাইবেন, তো আমার মতো কম খেলে আপনি ভালো থাকবেন। মোমো চিন্তা করতেছে, মোমো ওরে বলতেছে না না আপনি যতটুকু বলছেন আমি আর তার চেয়ে কম খাবো, সমস্যা নাই। মোমো মাত্র পরে একটা আইটেম সে খাইছে, ওর তো মনের মধ্যে কলিজা ধরে গেছে, ভাই এত টাকা বিল আসলে আমি কোত্থেকে দিব, ওর ইনকাম হলো 80 ফ্রা, মানে ওর ইনকাম যা করে তোমার হচ্ছে যে ওটাতে সবই এখানের মধ্যে খরচ হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক মোমো তো বিরক্ত হচ্ছে। তো মহিলা কয় আমি তো আসলে একটা আইটেম বেশি খাই না, তবে খাইতে খাইতে সে একদম বিল উঠাই ফেলছে তোমার তার যা আর্নিং, 60টা খাবার খাচ্ছিল সে, 60টা পদের খাবার সে খাইছিল, খাইয়া মোটামুটি তার ব্যাপক বিল হয়েছিল। এবং মোমো তখন যা সারা মাসে যা বেতন পাইতো ওগুলো দিয়া সব খরচ হয়ে গেছে। তো তোমার সে কিন্তু মোমো কিন্তু ওকে কোনো অভিশাপ দিচ্ছে, তুমি আমার খাইলা খারাও, তোমার আমি অভিশাপ দিতেছি। পর মোমোর অভিশাপে মহিলা কিন্তু অনেক আরও বেশি ওয়েট গেইন করছিল, ওর ওজন 147 কেজি হয়ে গেছিলো। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার তোমার দেবতারা ওর প্রতিশোধ নিছে আর কি, তুই আমার টাকা খাইছিস দাঁড়া, তোর অভিশাপ দিতেছি। পর মোমোর অভিশাপ ওর ওজন আরও বেড়ে গেছে। এটা ছিল তার লাঞ্ছন, একটা বিখ্যাত তোমার হচ্ছে যে গল্প আর কি। হ্যাঁ, তো এইগুলো থেকে তোমাকে যদি বাঁচতে হয় তুমি একটা কাজ করতে পারো, তুমি সবসময় যারা তোমার সিনিয়র যারা ওদের সাথে তুমি একটু প্রেম টেম করবা। তাহলে ধরো সিনিয়রের সাথে যখন যাবে রেস্টুরেন্টে, তো উনি তো তোমার এই বিল দিতে বলবে না, তুমি বলবা যে হ্যাঁ, এইটা এই আইডিয়াটা কাজে লাগাতে পারে, জীবন ঘনিষ্ঠ একটা আইডিয়া। সিনিয়রের সাথে প্রেম করলে তোমার রেস্টুরেন্টে বিল দিতে হয় না, ছেলেদের জন্য বলতেছে কি এটা, আমিও এরকম আইডিয়া কাজে লাগাইছি, তো অনেক আমার টাকা বেঁচে গেছে, অনেক ভালো আইডিয়াটা না? ওকে, আচ্ছা আমরা তাহলে মোমোকে বললাম, তাহলে মোমোর উপরে আমরা হচ্ছে যে ওনার ব্যাপারে জানবো। উনি নোবেলিস্ট হিসেবে যতটা না খ্যাত, তার চেয়ে বেশি বিখ্যাত হলো শর্ট স্টোরি রাইটার হিসেবে। হ্যাঁ, এবং ওনার দুটো উপন্যাস বিখ্যাত, কেকস অ্যান্ড দেয়ালে এবং অফ হিউম্যান বন্ডেজ, তার মধ্যে এটা বেশি গুরুত্বপূর্ণ হয়। আর ছোটো গল্প দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, এটা ছোটোবেলা মোটামুটি সবাই পড়ছো, তোমার হচ্ছে যে পিঁপড়ে এবং তোমার ঘাস ফড়িংয়ের গল্প, যে একটা খাবার দাবার সংরক্ষণ করে একজন করে না। তো এই গল্পে দুটো প্রধান চরিত্র ছিল, একটা ছিল জর্জ আর একটা ছিল টম। আর এটা ছিল অফ হিউম্যান বন্ডেজ বইয়ের কাভার, এটা ছিল কেকস অ্যান্ড দ্যালে এই বইয়ের কাভার। হ্যাঁ, এটা ছিল দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, এবং তার সবচেয়ে বিখ্যাত ছোটো গল্প যেটা সেটা হলো দ্য লাঞ্চন। হ্যাঁ, তো মোমোর ব্যাপারে যদি এক লাইনে বলতে চাও যে ভাই আপনি এক লাইনে বলেন, আমি বলবো দ্য লাঞ্চন এবং অফ হিউম্যান বন্ডেজ, এই দুটো লাইন খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা যখন বইয়ের মধ্যে লিখবা, ধরো তুমি মোমোকে নোট করবা, লিখবা তুমি মোমোর উপর লিখে রাখবা মোমো, এখানের মধ্যে লিখবা তুমি হচ্ছে দ্য লাঞ্চন, এবং এখানের মধ্যে লিখবা অফ হিউম্যান বন্ডেজ। হ্যাঁ, এমনি নোট করে রাখবা। হ্যাঁ, বা তুমি যদি দাগাও বইয়ের মধ্যে, তখন তুমি এখানের মধ্যে দাগ দিবে লাইনের মধ্যে, আর হচ্ছে তোমার এই যে লাঞ্চনের মধ্যে দাগ দিবা।
এখানে দাগ দিবা তোমরা, এখানে দাগ দিবা, এই দুটো দাগ দিয়ে রাখবে, তাহলে রিভিশন দিতে সুবিধা হবে। ওকে, অলওয়েজ বই দাগাতে খুবই সাবধান। তোমরা অনেকে বই দাগাও, কয় এই লাইনটা বুঝছি, কয় আচ্ছা দাগ দিছি, এইটাও বুঝছি, আচ্ছা এইটাও দাগ দিছি, এইটাও বুঝছি, এটা একটু ভালো বুঝছি, কয় লাল একটা লাল লাল করি এখানের মধ্যে, ভাই লাল নীল বেগুনি তারপরে মার্কার হাইলাইটার সব কিছু যদি বইটা দাগাই ফেলে তো রিভিশন কীভাবে দেবা? নেভার এভার ডু ইট। এটা যদি করো তুমি রিভিশন দিতে পারবে না। রিভিশন দিবে শুধুমাত্র একদম কি যে লাইনটা, একদম কি পয়েন্ট যেটা, এটা তুমি হচ্ছে যে সুন্দর করে দাগ দিয়ে রাখবা, যাতে করে পরীক্ষার হলে যে তোমার যে পরীক্ষার আগে যে 7 দিন থাকবে তুমি শুধু বইয়ের পাতা উল্টাবা আর শুধু ওই লাইনগুলো শুধু চোখ বোলাবা, শুধু পাতা উল্টাবো ওই লাইনটা চোখ বোলাবা। সমস্যার মর্ম যখন পড়বা তুমি চোখ বোলাবা অফ হিউম্যান বন্ডেজ এবং তোমার যে আরেকটা হচ্ছে তোমার কোনটা বলছি, দ্য লাঞ্ছন। এইভাবে সাহিত্যটা তোমরা রিভিশন দেবে। বুঝতে পারছো কিনা ঘটনা? তাহলে তোমার 2 মিনিটের মধ্যে মর্ম রিভিশন হয়ে যাবে। আসি এডওয়ার্ড মর্গান ফার্স্টার, বা সংক্ষেপে যাকে আমরা বলবো ইএম ফার্স্টার। তো ইএম ফার্স্টার উনি ছিলেন ইংলিশ নোভেলিস্ট এবং একই সাথে উনি ছোটো গল্পকারও ছিল, তবে নোভেলিস্ট হিসেবে বিখ্যাত। তো এখন ইএম ফার্স্টার থেকে এক লাইন মনে রাখলে হবে তোমার। সে এক লাইনটা হচ্ছে আ পাসেস টু ইন্ডিয়া, এক লাইন শুধু। তুমি সুন্দর করে তুমি নোট করে রাখবে ইএম ফার্স্টার, তুমি লিখে রাখবা আ পাসেস টু ইন্ডিয়া। হ্যাঁ, আ পাসেস টু ইন্ডিয়া, এক লাইন, এই এক লাইন জানবো না সম্পর্কে। এটা হচ্ছে ওনার সবচেয়ে বিখ্যাত উপন্যাস। তো এখানের মধ্যে আ পাসেস টু ইন্ডিয়ার মধ্যে এখানে, তো এখানে ক্যারেক্টার ম্যাপটা একটু দেখো। এখানে দেখো যে তোমার এর নাম হচ্ছে আদেলা। হ্যাঁ, আদেলা ছিল এর নাম, আর এর নাম হচ্ছে রনি। হ্যাঁ, এদের মধ্যে এঙ্গেজমেন্ট হয়েছে আর কি, এদের মধ্যে বিয়ে হবে। এদের বিয়ে করানোর জন্য মিসেস মুর সে ইন্ডিয়াতে আসছে। মানে তোমার এখানের মধ্যে ওই যে আমাদের রনির আম্মা হচ্ছে মিসেস মুর আর কি, তাহলে মিসেস মুরের পোলা, রনি হচ্ছে ওর পোলা। হ্যাঁ, তাহলে এই মুরের পোলা হচ্ছে রনি। হ্যাঁ, তো আর রনির বাগদত্ত হচ্ছে আদেলা। যে এখন মিসেস মুর এই দুটারে নিয়ে আসছে, ওদের মধ্যে বিয়ে দিবে ইন্ডিয়াতে আইন না। হ্যাঁ, জাঁকজমক করে গান বাজনা করে নাচানাচি করে এখানের মধ্যে ওদের বিয়ে শাদী দিবে এখানের মধ্যে। তো ইন্ডিয়াতে সে ঘুরতে আসছে। তো দেখো ঘটনার মধ্যে কী কী করেছে দেখো। ইন্ডিয়াতে যখন আসছে এখানে আজিজ সে একজন ইয়াং মুসলিম ডক্টর। হ্যাঁ, তারপরে দেখো হামিদুল্লাহ সে ছিল একজন লয়ার। হ্যাঁ, আর প্রফেসর গুড বলে সে ছিল হিন্দু টিচার অ্যাট গভর্নমেন্ট কলেজ, আর ফিল্ডিং ছিল প্রিন্সিপাল অ্যাট গভর্নমেন্ট কলেজ। তবে ওদের নাম গুরুত্বপূর্ণ না, তুমি মনে রাখো এখানের মধ্যে আমাদের ছিল মিসেস মুর, তারপর হলো রনি এবং পোলার বাগদত্ত হলে আদেলা। আর এখানের মধ্যে এ আজিজ ইয়াং মুসলিম ডক্টর। দুঃখজনকভাবে মানুষ ডাক্তারদেরকে দেখতে পারে না, এই জন্য এই এম ফার্স্টার সে মানে ডাক্তারদের কাছ থেকে মনে হয় ওর ভিজিট বেশি রাখছিল। তো ভিজিট বেশি রাখার কারণে সে হচ্ছে যে তোমার আজিজকে কিন্তু একদম ভিলেন বানিয়ে দিছে। কী হয়েছে তোমার এই মুর সে হচ্ছে যে এবং তোমার আদেলা সে হচ্ছে যে ভারতের প্রকৃত রূপ জানার জন্য ভারতে তারা আসছে। হ্যাঁ, তো তার উদ্দেশ্য ছিল যে তোমার আদেলা এবং রনির মধ্যে পারিবারিকভাবে নাচ গান করে বিয়ে টিয়ে দিবে। হ্যাঁ, তো এক মসজিদে ডক্টর আজিজের সাথে তাদের দেখা হয়েছে। হ্যাঁ, তো এখন তোমার তার মেয়ে এবং আজিজ ভারতের রূপ দেখতে তারা মালাবার গুহায় হচ্ছে যে যায়। তো গুহার মধ্যে তোমার এখানের মধ্যে আদেলা বলে যে এই যে আদেলা মেয়েটা, দুষ্ট মেয়েটা, সে বলে আজিজ আমাকে দর্শন করার জন্য ধরছে। হ্যাঁ, এটা বলে চিৎকার করে। তো এখন রনি খুবই বিরক্ত হয় রনি, কারণ রনি তো বাগদত্ত এখানের মধ্যে। এবং পরে অধ্যাপক তোমার হচ্ছে গুড বলে এবং তোমার হচ্ছে যে তোমার আরেকজন যেটা আমরা দেখলাম যে তোমার হচ্ছে যে ফিল্ডিং, এরা কিন্তু আমাদের আজিজকে সাহায্য করতে চায়, কারণ এরা আজিজের ফ্রেন্ড। হ্যাঁ, আজকে সাহায্য করতে চায়, কিন্তু তোমার মিসেস মুর কোনোভাবে তোমার হচ্ছে এখানের মধ্যে ক্ষান্ত হয় না। তো পরে রনিকে জোরপূর্বক ইংল্যান্ডে পাঠাই দেয় এবং তোমার আজিজকেও ছেড়ে দেওয়া হয়। দুঃখজনকভাবে আজিজকে ভিলেন বানিয়ে দিয়েছে এখানের মধ্যে। তো যাই হোক, আমাদের ইএম ফার্স্টার পাসেস টু ইন্ডিয়ার মধ্যে বলছে গড হ্যাজ পুট আস অন আর্থ টু লাভ আওয়ার নেইবার্স অ্যান্ড টু শো ইট, and he is omnipresent even in India to see how we are succeeding. তো এইটা অবশ্যই আগে ছিল এই সিস্টেমটা, এখন অবশ্যই এটা নাই। হ্যাঁ, কারণ তোমার আমরা ছোটোবেলায় দেখতাম যারা আমাদের মসুর ডাল রান্না করছে, তো এক বাটি ডাল নিয়ে আমি আন্টির পাশে যেতাম, আন্টি আপনার জন্য আম্মা এক বাটি ডাল দিছে, তো আন্টি ধর পালং শাক রান্না করছে, কোথেকে তোমার আম্মুরে পালং শাকগুলো দিও, ওই সম্পর্কটা তোমার ছিল। এখন তো ওইটা নাই। এখন একই ফ্ল্যাটে আমরা থাকি, ধরো 20টা ফ্যামিলি, কেউ কাউকে চিনিও না। হ্যাঁ, এবং কেউ যদি পরিচিত হতে চায় আমি চিন্তা করি কী রে ঘটনাটা কি, পরিচিত হতে যাচ্ছে কেন, সমস্যাটা কী ওর। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। হ্যাঁ, ছোটোবেলায় আমরা ওটা দেখতাম, এখন আমাদের সব বন্ডেজটা অবশ্যই গেছে। তাহলে আমরা ইএম ফার্স্টার্স আমরা তার ব্যাপারে যেটা জানলাম সেটা হইতেছে যে আমরা তোমার পাসেস টু ইন্ডিয়া। হ্যাঁ, আসো আমাদের পরের আমাদের হচ্ছে যে তোমার এটা সমস্যা ছিল
মেয়েদের সাথে সব পাশের বাড়ির ছেলের সাথে প্রেম হয়ে যেত সবসময়। এখন তো পাশের বাড়ির ছেলের সাথে প্রেম হয় না, পাশের বাড়ির ছেলেকেও চিনে না, ওর সাথে প্রেম হয় ডিস্ট্যান্ট, মানে ফেসবুকে হয়। এটার অনেক সুবিধা ছিল, অসুবিধা ছিল দুটাই। যাদের এরকম আসার ঘটনা যাদের আছে এরকম লাইফে ওরা হাসতেছে। তাহলে আমরা এখন আসবো জেমস জয়েসের কাছে। হ্যাঁ, জেমস জয়েসের উপরে তার এখানে কয়েকটা মেজর ওয়ার্ক মনে রাখবা, তার মধ্যে একটা হলো ডাবলিনার্স, একটা ইউলিসিস, এই দুইটা গুরুত্বপূর্ণ। আর ওনার যে লিটারারি টেকনিক, এটাকে বলা হয় স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক। হ্যাঁ, ওনার বাড়ি ছিল আয়ারল্যান্ডে, আইরিশ নোবেলিস্ট অ্যান্ড পোয়েট। পরীক্ষা আসতে পারে নিচের কে আইরিশ নোবেলিস্ট, হ্যাঁ পরীক্ষা আসতে পারে। আয়ারল্যান্ডে যারা যারা আছে ওদেরকে মনে রাখবা। তো স্ট্রিম অফ কনসাসনেস ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে তোমার দেখো যে ন্যারেটিভ স্টাইলে দেখবা যারা তোমার মানে একটু আমরা যাদেরকে ছোটো লেখক যাদেরকে আমরা বলি, হ্যাঁ যারা একটু ছোটো লেখক দেখবা তাদের লেখা খুব সাজানো গোছানো। হ্যাঁ, এক ঘটনা পর আরেক ঘটনা ঘটে, এটা পর আরেকটা ঘটনা ঘটে, একদম খুবই সাজানো গোছানো। ইচ সিন অকার্স লিনিয়ারলি অ্যান্ড অর্ডারলি, এবং ক্যারেক্টারটা তোমার অ্যাটেনশনটা ডিরেক্টলি ক্যারেক্টারের প্রতি নিয়ে আসা হয়, থটস অ্যান্ড ইমোশন ডিরেক্টলি ওদিকে নিয়ে আসা হয়। এখন নো আননেসেসারি এক্সটার্নিয়াস ইনফরমেশন। যারা দেখবা যে মোটামুটি মাঝারি মানের লেখক, বড় এটা যদি লেখা দেখবা তুমি আগা মাথা কিচ্ছু বুঝবা না, কী বুঝাতে চাইছে কিছু বুঝবা না, ঘটনা এখান থেকে ওখানে নিয়ে গেছে, কিন্তু ওখানে নিয়ে গেছে। এখন তুমি কইবে যে ভাই যে আগা মাথা না বুঝলেও বড় রাইটার কেন? কারণ হচ্ছে আমাদের যে চারপাশটা এটা কি খুবই লিনিয়ার নাকি খুব ক্যাওটিক? কী মনে হয় তোমাদের? আমাদের চারপাশের জগৎটা খুব লিনিয়ারলি কি ঘটে? একদম সাজানো গোছানো লিনিয়ারলি অর্ডারলি, হ্যাঁ এরকম কি ঘটে? খুব বিশৃঙ্খল ক্যাওটিক, তাই না? রাইট। তাহলে স্ট্রিম অফ কনসাসনেস লিটারারি টেকনিকের মধ্যে আর চারপাশে যে ক্যাওটিক নেচার, হিউম্যান থটে যে ক্যাওটিক নেচার, ঘটনা এক জায়গাতে আর জায়গায় চলে যাচ্ছে, ওটা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, কারণ আমাদের বাস্তবে তো এরকম এত সাজানো গোছানো না। হ্যাঁ, তো আমাদের জেমস জয়েস ওনার নোভেলের মধ্যে উনি এই স্ট্রিম অফ কনসাসনেস এই টেকনিকটা ব্যবহার করছিলেন, আরও অনেকে করছে, তার মধ্যে উনি সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারছেন। তো এই জন্য স্ট্রিম অফ কনসাসনেস এই টেকনিকে যারা লিখছে ওনাদের লেখাজোকা পড়াটা খুবই কঠিন, এবং এইভাবে লেখাও খুবই কঠিন, দুটাই বেশ কঠিন। ইউলিসিস হচ্ছে জেমস জয়েসের তার অত্যন্ত উল্লেখযোগ্য একটা নোভেল, এটা কিন্তু নোভেল। হ্যাঁ, এখন কমেন্টে লিখে ফেলাও ইউলিসিস নামে তোমার কবিতা আছে কার? ইউলিসিস নামে কবিতা কে লিখছে? কমেন্টে লিখে ফেলাও। এ মানে হচ্ছে এডওয়ার্ড মর্গান। হ্যাঁ, এ মানে এডওয়ার্ড মর্গান। হ্যাঁ, এডওয়ার্ড মর্গান, রাইট। টেনিসন বইয়ের মধ্যে পাশে দিয়ে লেখা রাখো, এগুলো নোট করে রাখো পাশে দিয়া, যে ইউলিসিস ব্র্যাকেটে লিখে রাখো যে এটা পোয়েম লিখছে টেনিসন। হ্যাঁ, পোয়েম লিখছে টেনিসন লিখে রাখো, এগুলো প্রচুর ভুল হবে। আর এক্সাম হলে কিন্তু মাথা অনেক গরম থাকবে, তখন অনেক সহজ জিনিস ভুল হয়। তাহলে পোয়েমটা লিখছে টেনিসন, নোবেল লিখছে জেমস জয়েস। হ্যাঁ, মনে রাখতে হবে। ডাবলিনার্স এটা মনে থাকবে। জেমস জয়েসের বাড়ি কই বলো তো? তোর বাড়ি কই? আমরা একটু রিভিশন দিয়েছি শুরু থেকে। আয়ারল্যান্ডের কবিতা না, আইরিশ তো ওখানে জাতীয়তা। আমরা যেরকম বাংলাদেশি, আমরা হচ্ছে বাংলাদেশি, আর ওরা হচ্ছে আইরিশ। ইন্ডিয়ানরা হচ্ছে ইন্ডিয়ান, জাতীয়তা ওদের। হ্যাঁ, তাই আমরা শুরু থেকে যেটা পড়ছিলাম জর্জিয়ান পিরিয়ড বলা হয় তোমার 10 থেকে 36 সালে এই পিরিয়ডটা। এখানে আমরা প্রথম যে উল্লেখযোগ্য যে কবিকে পড়ছি তার নাম হচ্ছে রবার্ট ফ্রস্ট, এবং উনি একজন আমেরিকান কবি, এবং উনি শ্রেষ্ঠ কবি। এবং ওনার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হচ্ছে আ বয়েস উইল, নর্থ অফ বস্টন, ফ্রম মাউন্টেন ইন্টারভেল এবং নিউ হ্যাম্পশায়ার। তো এখানে নর্থ অফ বস্টনের মধ্যে আমরা একটা বিখ্যাত দুটো কবিতার নাম মনে রাখবো, একটা হচ্ছে মেন্ডিং ওয়াল, আর একটা দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান। মেন্ডিং ওয়ালের মধ্যে উনি বলছে প্রতিবেশীর লোকের ডিস্টেন্স রাখতে হবে, একটা ফেন্স রাখতে হবে, রাখলে পরে তোমাদের সম্পর্কটা ভালো থাকবে। দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যানের মধ্যে উনি নিজের যে হোম বা ঘরের একটা সংজ্ঞা দিছে। মাউন্টেন ইন্টারভেলের মধ্যে আমরা এখানের মধ্যে দুটো কবিতা মনে রাখতে বলছি, একটা হচ্ছে রোড নট টেকেন, একটা হলো বার্চেস। আর রোড নট টেকেনের এখানে আমাদের বিষয়বস্তু ছিল যে কবি যেই পথটা কম মানুষ এক্সপ্লোর করছে সেই পথে উনি ট্রাভেল করতে গেছে, এটা ছিল দ্য রোড নট টেকেন কবিতার বিষয়বস্তু। তারপরে নিউ হ্যাম্পশায়ার, এখানের একটা কবিতা মনে রাখতে বলছে, সেটা হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং, এবং এই কবিতার শেষ 4 লাইন, দিজ উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ অ্যান্ড আই হ্যাভ টু প্রমিস টু কিপ অ্যান্ড মাইস টু কুপ বিফোর আই স্লিপ। এই লাইনগুলো খুবই বিখ্যাত লাইন, আমরা পরীক্ষার জন্য মনে রাখবো। তারপরে আসো আমরা হচ্ছে যে শুধু পরীক্ষার জন্য না ভাই, কবিতা কিন্তু অনেক কাজে আসে মানুষের লাইফে। তোমরা কি জানো কবিতা তোমার হচ্ছে কী কাজে আসে? কি জানো কি না কবিতা কী কী কাজে আসে লাইফে? কবিতা কিন্তু অনেক ইউটিলিটি আছে, কিন্তু প্রচুর ইউটিলিটি আছে কবিতার, জানো কি না কেউ? জানো না কেউ?
কেউ জানো না এটা? আচ্ছা, আমাদের ছাত্র মাসুম, ও তো ওর আমি হচ্ছে যে আমি বিয়ে শাদিতে ইউজুয়ালি আমি খুবই কম যাই, আমি খুবই কম যাই বিয়ে শাদিতে, মানে খুব জোরাজোরি করলে তখন যায় আর কি। তো মাসুম আর ওর বউ দুজনে আমার লাগে এমন জোরাজোরি লাগাইছে, আমি শেষ পর্যন্ত ওদের বিয়েতে যাইতে হয়েছে, ভাবছিলাম যাবো না। তো মাসুমকে যে জিজ্ঞেস করলাম, মাসুম তুমি কেমনে পড়াইলে এখানের মধ্যে? ভাই আমি হচ্ছে যে এগুলোর কবিতা পাঠাইতাম আমি। কয় ও তো ভাবছে এগুলো আমি লিখি, আসলে তো আমি লিখি না, এগুলো আমি বিভিন্ন জায়গায় কালেক্ট করে করে পাঠাইতাম, আমার তো বুঝে গেছে যে আমি তো খুব ভালো ছেলে, মনে মধ্যে বুঝে কাব্য আছে। আমি তুমি এখন লাগো কেন কবিতা? কোন এখন তো লিখি না, জিনিস তো হয়ে গেছে এই জন্য লিখি না কবিতা। তুমি হ্যাঁ কবিতা দিয়ে প্রেম করা যায়, তুমি হচ্ছে যে এই জন্য তুমি এই লাইনগুলো কী করবা, এগুলা মনে রাখতে হবে তোমাকে। এই জন্য কঠিন লাগলো, তুমি লাইফ অনেক কাজে আসবে তোমার লাইফে, তো এগুলো তোমার কাজে আসার জন্য এগুলো কী করতে হবে, এগুলা মনে রাখতে হবে। লাইনটা বিসিএসের জন্য না, তুমি মনে রাখবে লাইফে কাজে লাগবে, সেই জন্য মনে রাখতে হবে। হ্যাঁ অনেক এই যে আমি তোমাদের কিন্তু মানে ফ্রিতে তো টেকনিক শেখাচ্ছে তোমাদেরকে, এই যে মুখস্থ করে ফেলো ভাই লাইনগুলো একদম। আর কথা যখন তুমি বলবা যে দেখেন যে এই ব্যাপারে আপনার হচ্ছে যে কে বলছে, রবার্ট ফ্রস্ট বলছে দ্য রোড নট টেকেন কবিতায়, টু রোডস ডাইভার্জ ইন ইয়েলো উড, এবং উনি বলছে যে যে পথে সবচেয়ে কম মানুষ গেছে ওইটা চুজ করতে। এবং যখন এটা তুমি বলবা তখন তোমাকে লোকজন ভাববে তুমি হচ্ছে যে কেনা ওই যে ঢাকা ইউনিভার্সিটি সলিমুল্লাহ খান, হ্যাঁ তো বাবু সলিমুল্লাহ খানের শিষ্য, এবং তোমাকে অনেক জ্ঞানী অনেক ট্যালেন্ট ভাববে লোকজন, অনেক দাম দিবে তোমার। এই জন্য এগুলো পড়তে হবে, বুঝতে পারছো? পরীক্ষা আসার জন্য এমনি মনে রাখতে হবে, সমাজে তোমার একটা অবস্থান ক্রিয়েট হবে জ্ঞানী ব্যক্তি হিসেবে। উইলিয়াম সমারসেট মম, আমরা বলছিলাম যে ওনার ব্যাপারে তুমি যদি সব কিছু ভুলে গেল, মনে রাখতে উপন্যাসটা অফ হিউম্যান বন্ডেজ এবং দ্য লাঞ্চন, এটা মনে রাখতে হবে। ছোটোবেলা যেহেতু আমরা দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার গল্পটা পড়ছিলাম, এটা মনে রাখো। এবং কেকস অ্যান্ড দ্য অ্যালে, এটা ওনার একটা উপন্যাস ছিল। তারপরে আমরা আসছিলাম আমাদের এডওয়ার্ড মর্গান ফার্স্টার ব্যাপারে বলছিলাম, তুমি যদি একটা লাইন মনে রাখো, সেই লাইনটা হচ্ছে পাসেস টু ইন্ডিয়া। পাসেস টু ইন্ডিয়ার মধ্যে এখানে এক মহিলা ঘুরতে আসছিল, ওর নাম হচ্ছে মিসেস মুর, উপলার নাম হচ্ছে রনি, আর মায়ের নাম হচ্ছে মানে উপলার বাগদত্তার নাম হলো অ্যাডেলা। এবং অ্যাডেলা হচ্ছে যে আজিজ নাকি ওরে হচ্ছে যে তোমার রেপ করার জন্য ধরছে, সে চিল্লাচিল্লি শুরু করছে এখানের মধ্যে, আজিজকে সে একটা অপবাদ দিচ্ছে এখানের মধ্যে। তো যাই হোক, একটু দুঃখজনক, ডাক্তার সমাজের প্রতিনিধি হিসেবে আমি এবার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং যেহেতু মরে গেছে ফার্স্টার, আমি এখন কেমনে বলি এই জিনিসটা। তো এখানে তোমার হচ্ছে যে ফার্স্টার বলছে যে আগের দিনে মানুষজন তো না বলছে গড পৃথিবীতে মানুষকে যে পাঠাইছে যে তোমার যাতে ডাল রান্না করো, তুমি যাতে ডাল না আবার ডাল রান্না করো, তাহলে তুমি এক বাটি ডাল তুমি নেবারকে দিবা, যে ভাবি আপনার জন্য হচ্ছে যে এক বাটি ডাল একটু খাইয়েন এগুলা, ভাবি তুমি একটা মিষ্টি দিবে, যে ভাবি ঠিক আছে আপনি একটা মিষ্টিটা একটু খান, এরকম। আমার আম্মা কী করে জানো, মানে শহরে যে এগুলো করা উচিত না, উনি ওগুলো জানেন না এগুলো। আমার আম্মা এখনও বিল্ডিং আসলে কয় ওই তোর আন্টির একটু দিয়ে আসি, তরকারি দিয়ে আসি। আমি বললাম আম্মা এগুলো কী করেন? না কয় দিয়ে আসি একটু, আমাদের প্রতিবেশী একটু তরকারি রান্না করছে, মজা হয়েছে, একটু দিয়ে আসি ওদেরকে। আমাদের বাসায় তারা পাঠায়, আমার আম্মা যে বিল্ডিংয়ে যায় সেই বিল্ডিংয়ে সবার সাথে উনি করে ফেলবে, রিলেশনশিপ করে ফেলবে, তার ফলে প্রচুর খাবার দাবার আসে প্রতিবেশীদের থেকে। তো আসো, জেমস জয়েস, ওনার ব্যাপারে বলছিলাম যে ওনার কথা তুমি যদি সব কিছু ভুলেও যেতে যাও, কয়েকটা জিনিস বলবা না। একটা হচ্ছে উনি একজন আইরিশ নোবেলিস্ট ছিল, ওনার দুটো কাজ মনে রাখবে, একটা হচ্ছে ইউলিসিস আর একটা হলো ডাবলিনার্স। তো উনি যেহেতু আয়ারল্যান্ডের লোক, তো ডাবলিন এমনি মনে থাকবে তোমার। আর ওনার লিটারারি টেকনিক হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক। স্ট্রিম অফ কনসাসনেস জিনিসটাকে বলছে কি, এটা হচ্ছে যে আমাদের ক্যাওটিক নেচারটা, এখানে কোনো অর্ডারলি তো ঘটে না কোনো কিছু, লিনিয়ারলি তো ঘটে না, এখানে খুব ক্যাওটিক একটা বিশৃঙ্খল একটা অবস্থা সব কিছুতে। তো এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে লেখালেখি যে করা বিশৃঙ্খল অবস্থা নিয়ে, সেটা হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক। এটা ছিল ওনার নোভেল। এবং আমরা বলছিলাম একই সাথে আমাকে মনে রাখতে হবে ইউলিসিস নামে একটা কবিতাটা লিখছে টেনিসন, এবং কোরিলেট করে পড়তে হবে। তারপর আসো আমরা এখন আসবো ভার্জিনিয়া উলফের কাছে। ওনার নামটা দেখলে আমার কেন যেন ওনাকে ওই যে উলফ মানে তো নেকড়ে, তাই না? তো মনে হয় যেন তোমার, কিন্তু ওনার নামের লোক চেহারা কি হলো কিউট না, অনেক কিউট চেহারাটা তোমার। উলফ শুনলে আমার কেন যেন মনে কি উনি কি উলফ কেন রাখলো ওনার আব্বা মা? তো চিন্তা করলে আমার মেয়ের নাম তো প্যারিস রাখছে, তো ওনার আব্বা মা মনে হয় জন্য উলফ রাখছে। যে ওই উলফ আর উলফ কিন্তু বানান কিন্তু সেম না, হ্যাঁ বানান কিন্তু আলাদা। তো আসো ভার্জিনিয়া উলফ। আমাদের কিছু ছেলে একটু তোমার হচ্ছে যে ওরা খুব টেনশন করতেছিল যে আমরা কোনো মহিলা রাইটার পাচ্ছি না কেন, ওরা মহিলা রাইটারের ব্যাপারে ওরা চাচ্ছিল। তো এখন দেখো তুমি মহিলা রাইটার কিন্তু পেয়ে গেছো, ওনার নাম হচ্ছে ভার্জিনিয়া উলফ। তাহলে তুমি এখনই মুখস্থ করে ফেলো যেহেতু তোমার প্রিয় মহিলা রাইটার তুমি পেয়ে গেছো। তো উনি একজন বিখ্যাত ঔপন্যাসিক, আর ওনার ব্যাপারে তুমি একটা উপন্যাসের নাম মনে রাখো, উপন্যাসের নাম হলো মিসেস ড্যালওয়ে। শুধু তোমার এই একটা মনে রাখো, এই মিসেস ড্যালওয়ে, এটাই মনে রাখলে তোমার হবে, আর ওগুলো মনে রাখতে হবে না।
এটা বেশি গুরুত্বপূর্ণ। তবে আসো, ওনার যেহেতু উনি একজন বড় রাইটার, তুমি যদি সম্ভব যদি হয় তুমি আরও কয়েকটা মনে রাখো, আমি একটা টেকনিক বলতেছি এখানের মধ্যে, যদি সম্ভব হয় আর কি, কোনো জোরাজোরি নাই। সেটা হচ্ছে আমাদের ড্যালোয়ে এবং অরল্যান্ডো এরা রাত দিন লাইট হাউসের একটা রুমে তোমার টাইম পাস করে। ওই দুঃখজনক ঘটনা, ওরা হচ্ছে যে ওই তোমার ওখানে টাইম পাস করতেছে পড়াশোনা না করে। তো এই টেকনিক দিয়ে মনে রাখতে পারো, মিসেস ড্যালোয়ে এটা তুমি তো মুখস্থ করে ফেলাবা, ভার্জিনিয়া উলফের লগে লেখা রাখো ব্র্যাকেটে মিসেস ড্যালোয়ে, এটা তুমি ব্র্যাকেটে লেখা রাখো, এটাই ওনার এইটাই ভার্জিনিয়া উলফ মিসেস ড্যালোয়ে, একদম ধরো একজনের মানে ওনার এটাই ওনার সবচেয়ে বিখ্যাত রাইটিং। তো অরল্যান্ডো হচ্ছে ওনার বায়োগ্রাফি, হ্যাঁ। আর একটা উপন্যাস হচ্ছে নাইট অ্যান্ড ডে, টু দ্য লাইট হাউস এবং আ রুম অফ ওয়ান্স ওন, এটা হচ্ছে এসে। তাহলে মিস ড্যালো এটা বেশি মনে রাখো, অরল্যান্ডো হলো বায়োগ্রাফি এটা, আর এটা হলো টু দ্য লাইট হাউস, এটা বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এই তিনটা হলে বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে এটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে কোনোভাবে। এটা তোমার হ্যাঁ ওরা গ্রুপ স্টাডি করতেছে মনে হয় এখানের মধ্যে। তো এখানে তোমার হচ্ছে যে কিছু দুঃখজনক ব্যাপার স্যাপার আছে আসলে তোমার। দেখো এখানের মধ্যে আমাদের ক্যারেক্টারগুলো একটু দেখি আমরা। ক্ল্যারিসা, সে হচ্ছে যে এখানের মধ্যে সে ওর বাড়ি হচ্ছে গুলশান বানানিতে, সে খুবই সম্ভ্রান্ত পরিবারের সে আর কি। এখান দিয়ে তোমার হচ্ছে যে ওর জামার নাম হচ্ছে রিচার্ড, এটা হলো জামাই, হ্যাঁ। এটা ক্ল্যারিসা, ওর জামার নাম হচ্ছে রিচার্ড, হ্যাঁ। তো এখানে ওদের ওদের পোলামায়া এটা দরকার নেই আমাদের এখন। ক্ল্যারিসার এক্স বয়ফ্রেন্ড, আস্তাগফিরুল্লাহ, পিটার ওয়ালস, এটা হচ্ছে ওর এক্স বয়ফ্রেন্ডে। আচ্ছা, এখানে স্যালি সেটন, তো এটা হচ্ছে ক্ল্যারিসাস ট্রু বাট আনফুলফিল্ড লাভ, হ্যাঁ। ক্ল্যারিসা ওরে পাই নাই আর কি। তো যাই হোক, এখানের মধ্যে ক্ল্যারিসা সে একটা, ওদের বাড়ি তো গুলশানে, তো ওরা তো বুঝছো ওখানে ওরা ধনী অনেক, ওরা একটা পার্টি দিচ্ছে বাড়িতে। তো পার্টির মধ্যে অনেক মজ মাস্তি হচ্ছে, মজারাজি হচ্ছে, ওখানের মধ্যে গান বাজনা হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত সবই হচ্ছে। তো এই হওয়া হইর মধ্যে ওইখানে একটা তোমার ঘটনা ঘটছে কি, এখন ওই চলে আসছে, পিটারও তো আসছে ওখানের মধ্যে। তো পিটারের দিকে চোখাচোখি হচ্ছে ওর, এখন তো ওর এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ। কিন্তু এখন পিটারও চিন্তা করতেছে, হাই রে ক্ল্যারিসা, আমি তোমার লগে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তোমার লগে রিচার্ডের বিয়ে হয়ে গেছে, হ্যাঁ। তো কিন্তু পিটার ওই তোমার হচ্ছে যে ক্ল্যারিসের কথা মনে করে যে সে এইসব কিসের তোমার এইসব পার্টি টাটি করছে, এগুলো তো কোনো দরকার নেই, এগুলো ফালতু, এইসব পার্টি টাটি করার কোনো দরকার আছে এখানের মধ্যে। তো শ্যালিও বলে হ্যাঁ ভাই কো আসলে এগুলো ফালতু ভাই, ওদের টাকা পয়সা ভাই, এরা গরিব ধনী, এরা ওদের টাকা উড়াইতেছে, কোনো দরকার নেই এগুলা। এরা এক জায়গায় যায় ওর ব্যাপারে নিন্দা করে আর কি, ওখানে ক্ল্যারিসের ব্যাপারে কয় না এখানের মধ্যে কী পাপা পোশাক টোশাক নিয়ে আসছে এখানের মধ্যে, আস্তাগফিরুল্লাহ, এবং এইসব পোশাক পরে কী পার্টি টাটি করে, হ্যাঁ। এরা দুজন হচ্ছে যে, এরা দুজন হচ্ছে এই আর কি ক্ল্যারিসার ভালোবাসা আর কি ওরা। তো তোমার হচ্ছে যে ওই এক পার্টির মধ্যে উপন্যাস শেষ, পার্টি দিয়ে শুরু, পার্টি দিয়ে শেষ, হ্যাঁ, উপন্যাস শেষ, হ্যাঁ, এখানের মধ্যে। তো যাই হোক, এখানে প্রচুর আস্তাগফিরুল্লাহ মার্কা ঘটনা ঘটছে। আমরা হচ্ছে যে মনে রাখবো মিসেস ড্যালোয়ে এবং ভার্জিনিয়া উলফের একটা বিখ্যাত উপন্যাস, হ্যাঁ। তো তবে এখানে তোমাদের একটা জিনিস শিক্ষণীয় আছে, তুমি চিন্তা করো যে ক্ল্যারিসার এক্স বয়ফ্রেন্ড পিটার পার্টিতে আসছে। আচ্ছা, রিচার্ডের এক্স গার্লফ্রেন্ড যদি আসতো বাড়িতে, কী অবস্থা দিয়ে চিন্তা করছো? নাকশা মুকশা ফাটালো তো ক্ল্যারিসা, কিন্তু ঠিক কি না? আমি কথা ঠিক বলছি? ধরো এখানে রিচার্ডের এক্স গার্লফ্রেন্ড এই বাড়িতে আসছে, হ্যাঁ, যদি আসতো ক্ল্যারিসা ওর নাকশা মুকশা উল্টালাইতো। কিন্তু দেখো পিটার ওয়ালস কিন্তু ওর এক্স বয়ফ্রেন্ড, কিন্তু রিচার্ড কিন্তু চুপ ছিল, হ্যাঁ। এখানের মধ্যে প্রমাণিত হয় ছেলেরা খুব সহনশীল, এটা কিন্তু প্রমাণিত, বাম পক্ষ সময় ডান পক্ষ মিলে গেছে, এটা থেকে প্রমাণিত হয়, হ্যাঁ। আসলে যদি মনে রাখতে পারো, সেটা হচ্ছে আমাদের ওনার আরেকটা বিখ্যাত উপন্যাস, সেটা হচ্ছে টু দ্য লাইট হাউস। আরেকটা ছিল অরল্যান্ডো, এটাও ভার্জিনিয়া উলফের, তার হচ্ছে যে অটোবায়োগ্রাফি। আর ছিল বয়েজ আউট, বেশি গুরুত্বপূর্ণ না। তার ভার্জিনিয়া উলফের ব্যাপারে পড়লাম আমরা। এই ভার্জিনিয়া উলফ একজন ঔপন্যাসিক, ওনার সবচেয়ে বিখ্যাত হচ্ছে মিসেস ড্যালোয়ে, অরল্যান্ডো হচ্ছে বায়োগ্রাফি, তারপর টু দ্য লাইট হাউস, এটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ। আর মিসেস ড্যালোয়ে এটা পার্টির মধ্যে কাহিনী শুরু, পার্টি দিয়ে কাহিনী শেষ। এখানে সেন্ট্রাল ক্যারেক্টার ছিল ক্ল্যারিসা ড্যালোয়ে। আর তারপর তোমার হচ্ছে যে টু দ্য লাইট হাউসের কথা বলছি, এবং অরল্যান্ডো ছিল ওনার অটোবায়োগ্রাফি। আচ্ছা, রাইটাররা যা লেখে এগুলো কি মোটামুটি সবই ট্রু, নাকি ওরা কিছু বানাবে না লেখে? কী মনে হয় তোমাদের? রাইটাররা যা লেখে এগুলো তোমার, হ্যাঁ তোমরা আসো ভিডিও, তার সমস্যা নেই, এখানে আসো দাওয়াত, কালকে এখানে খানা বিনা হবে। রাইটাররা যা কিছু লেখে সব কি বাস্তব নাকি বানাবিনা লেখে? না, একটু তোমার বানা টানা লেখে এখানের মধ্যে। তো জ্যোৎস্না জননী গল্প এই উপন্যাসটা যখন লেখা শুরু করে হুমায়ুন আহমেদ, যেহেতু এটা মুক্তিযুদ্ধ নিয়ে ওনার একটা বড় কাজ,
এবং ওনার একটা অতৃপ্তি ছিল, উনি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কিছু লেখে নাই, এবং ওনার যখন বাইপাস হয় তারপরে উনি জ্যোৎস্না জন্মের গল্প লেখাটা শুরু করে। তো এটা কোনো খুব আগ্রহের একটা উপন্যাস ছিল। তো ওইটা লেখে নাকি উনি হচ্ছে যে সবাইকে নিয়ে বসতো এবং পরে পরে শোনাইতো যে না এটার কাহিনী হচ্ছে এটা। তো একবার একটা তোমার হচ্ছে যে একটা পাঠের মধ্যে উনি লিখছে যে এপ্রিল মাস চলতেছে, তখন আকাশে তোমার ওই যে 7টা তারা দিয়ে কিনা হয় ঘটনাটা কিনা, ওই যে তারা যে একটা ইয়ে গঠন করে, একটা সার্কেলের মতো যে গঠন করে, যে কালপুরুষ নাকি একটা আছে মানে এরকম, হ্যাঁ সপ্তর্ষি, হ্যাঁ এরকম কি একটা ভুলে গেছি, হ্যাঁ ওটা ফর্ম করে কোনটা, হ্যাঁ সপ্তর্ষি মণ্ডল এরকম কি একটা ভুলে গেছি এখন, অনেক আগে পড়ছি তো উপন্যাস। তো এখন উনি লিখছে এপ্রিল মাসের মধ্যে এরকম তোমার আকাশের মধ্যে একটা জিনিস ফর্ম করছে, তো এবং নায়ক বসে বসে দেখতেছে এটা। জাফর ইকবালকে বলছে যে ভাই আপনি এটা কেন লিখছেন, যে এপ্রিল মাসে তো আকাশের মধ্যে তো এটা তো ফর্ম হয় না। উনি বলছে আচ্ছা ঠিক আছে, যে সমস্যা নেই, আচ্ছা বুঝতে পারি এটা এডিট করতে হবে। তো ওনার একটা অভ্যাস ছিল আমার মতো, যে আমি ধরো ফিডব্যাক নেই, পরে আমি যেটা বুঝছি আমি ওটা রেখে দিছি, ধরো এরকম কোনো কিছু ধরো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আর কি। তো উনি জাফর ইকবাল খুব আপসেট হয়েছে যখন বইটা প্রকাশিত হয়েছে, উনি ওটা রেখে দিছে। তো উনি বলছে ভাই আপনারা কইছিলাম যে আপনি হচ্ছে এপ্রিল মাসে এরকম হয় না কোনো আকাশের মধ্যে, আপনি রেখে দিয়েছেন কেন? উনি গে আমার নায়করা আমি এপ্রিল মাসে দেখা মানে নভেম্বর মাসে দেখা এটা আমার ব্যাপার, তোমার জিজ্ঞাসা কেউ? উনি চেতে গেছিলো কি একটু। তো এখন উনি বলছে রাইটারের উৎস হচ্ছে লিখছে এটা, এখন এটা সত্য কি না এটা তো ওটা তো উনি তো এই ব্যাপারে বাধ্য না, রাইটারের ইচ্ছে হচ্ছে লিখছে, সত্য নাকি মিথ্যা এটা ওনার গবেষণা করার বিষয় না এটা। তো ডিএস লরেন্স বলছে ইফ দেয়ার আর নট সো মেনি লাইস ইন দ্য ওয়ার্ল্ড আই উড নট রাইট অ্যাট অল। তো আমাদের ডিএইচ লরেন্স তার মেজর ওয়ার্কের মধ্যে দ্য হোয়াইট পিকক, সানস অ্যান্ড লাভার্স, দ্য রেইনবো, উইমেন ইন লাভ এবং লেডি চ্যাটারলিস লাভার্স, হ্যাঁ তো এখানে তুমি সবচেয়ে বেশি যে তিনটা জিনিস মনে রাখবা, দুটা এটা সানস অ্যান্ড লাভার্স, একটা হচ্ছে লেডি চ্যাটারলিস লাভার, হ্যাঁ এই দুটো হচ্ছে কোনোভাবেই ভোলা যাবে না, হ্যাঁ এবং এই দুটা কাজের জন্য উনি যেমন ওইখানে মতো, তবে লেডি চ্যাটারলিস লাভার জন্য উনি কিছুটা তোমার নিন্দিতও বটে। ওনাকে বলো তো ওই সময়ের একজন অশ্লীল একজন রাইটার ওনাকে বলা হতো, পরে মানুষ বুঝছে যে ওনার আসলে শিল্পগুণ আছে ওনার লেখাজোখার মধ্যে। তো এখানে তাহলে এই দুটো অবশ্যই তোমরা মনে রাখবে। তাহলে আমাদের এই ডিএস লরেন্স সে মোটামুটি একজন অশ্লীল রোমান্টিক একজন রাইটার। তো তাদের সব কিছুর মধ্যে একটা লাভ আছে, ভালোবাসা আছে, দেখো সানস অ্যান্ড লাভার্স, হ্যাঁ দেখো লেডি চ্যাটারলিস লাভার, সবগুলো লাভ আছে, দেখো উমেন ইন লাভ, দেখছো লাভ আছে, কিন্তু রেইনবোর মধ্যে লাভ আছে, কিন্তু কী লাভ এটা আমি এখন বলবো না, এটা বললে একটু সমস্যা আছে। রেইনবোর মধ্যে কিন্তু একটা ভালোবাসা আছে, কিন্তু বললে তোমাদের আব্বা মারা আবার আমার নাম অপবাদ দিবে, কবি আপনি আমার ছেলে মেয়েদেরকে নষ্ট করে ফেলছেন, ওটা এখন সমস্যা আছে একটু, বাংলাদেশের মধ্যে এটা বললে সমস্যা আছে। রেইনবোর মধ্যে একটু লাভ আছে, তাহলে তুমি চিন্তা করবো ডিএস লরেন্স মানে লাভ শেষ, তাহলে মুখস্থ সব, তাহলে সানস অ্যান্ড লাভার্স, উইমেন ইন লাভ, লেডি চ্যাটারলিস লাভ, লাভ দেখলে বুঝছো এটা হচ্ছে তোমার আমাদের ডিএস লরেন্স। এবং ওই সময় সে কিন্তু খুবই জনপ্রিয় ছিল, মেয়েরা ওকে খুব পছন্দ করতো, ওর অনেকগুলো গার্লফ্রেন্ডও ছিল সেই সময়। তো তার বিখ্যাত গ্রন্থ তোমার এই সানস অ্যান্ড লাভার্স, এখানের মধ্যে আমাদের নায়ক ছিল পল, হ্যাঁ তো পল ছিল তোমার মাম্মি ড্যাডি মার্কা পলা ছিল, মাম্মি ড্যাডি মানে বুঝো নি, হ্যাঁ মাম্মি ড্যাডি পলা কি বুঝো? মাম্মি ড্যাডি মানে বুঝো না, মাম্মি ড্যাডি পলা হচ্ছে একটা মুরগি মার্কা আর কি, একটা মুরগি মার্কা ছিল, হ্যাঁ ওর আম্মা ওরে হচ্ছে যে তোমার মানে ওই সব কিছুর মধ্যে কাম্মু একটু পল্টন যাবো, ইচ্ছা যাইস না আজকে পল্টন, কাম্মু আমি একটু গুলশান যাবো, আম্মুর অনুমতি ছাড়া কিছু করতে পারে না সে, সব জায়গায় আম্মুকে নিয়ে যাইতে হয় ওকে। তো পল ছিল এরকম আর কি, ও সব কিছু আম্মুর কথা ছাড়া সে যাইতো না কোথাও। আম্মু আমার বন্ধু আমাকে ফোন করছে, কলটাকে রিসিভ করবো, তো এই পল ওর আম্মুর কথা শুনতো, ওর আম্মু ওকে বন্দি করে রাখছিল, হ্যাঁ তোর মধ্যে একটু ভীরুতা দুর্বলতা এগুলো তোমার ছিল আর কি। তো আমাদের পল ভাই সে কোনো মেয়েকে তোমার হচ্ছে পড়াতে পারে নাই, এটা তো দুঃখজনক, হ্যাঁ একটা ন্যাকা টাইপের। তো এখানে তার বাপমার মধ্যে কিন্তু একটা বিরোধ বা অসন্তোষ এখানের মধ্যে ছিল আর কি। ওর আম্মা চাইছিল যে তার আব্বার কাছ থেকে ওকে বিচ্ছিন্ন করে তারপরে একটা কর্তৃত্ব তোমার হচ্ছে যে তার বাপের একটা কর্তৃত্ব করতে, কিন্তু সেটা করতে তোমার ব্যর্থ হয়েছিল, হ্যাঁ হ্যাঁ। তো এখানের মধ্যে আমরা যেটা দেখতে পাবো যে পুত্র পলের উপর কিন্তু আমাদের তার মা যে সবসময় তারপরে একটা প্রভাব খাটাতে চেষ্টা করছে, এবং এই পল সে কোনো মেয়েকেই তোমার পড়াতে পারি না। এবং বর্তমান যুগও আমরা যেটা দেখি যে তোমার হচ্ছে যে নারীরা
পুরুষকে শৃঙ্খলিত করার জন্য, পুরুষরা কই যাবে না যাবে, হোয়াটসঅ্যাপে কার লোকে চ্যাট করবে, মেসেঞ্জার কার লোকে চ্যাট করবে, ফেসবুকে কী করবে না করবে, কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, এ সকল ব্যাপারে খুবই তোমার সচেষ্ট পুরুষকে শৃঙ্খলিত করার জন্য। দুঃখজনক ব্যাপার এটা যদিও। তো এই যে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো চেক করা, এই সংঘাতটা পারিবারিক জীবনে অশান্তি, ভাঙন এগুলো নিয়ে আসে আর কি। তো সেই সময় নরনের জীবনে এই যে প্রেম, ভালোবাসা এসব নিয়ে ডিএস লরেন্সের সানস অ্যান্ড লাভার্স এই উপন্যাস। দেখো তাহলে এখানে আমাদের এই যে পল, সে ছিল মাম্মি ড্যাডি একটা পোলা, সে ছিল মাম্মি ড্যাডি পোলা, হ্যাঁ, এই মাম্মি ড্যাডি পোলা, হ্যাঁ, এই পল মনে রাখে, ওখানের মধ্যে নায়কের নাম পল, শেষ এটা, হ্যাঁ। আর এই ক্লারা, মিরিয়াম ওদেরকে সে প্রপোজ করছিল, হ্যাঁ, প্রপোজ করছিল, কিন্তু ওরা ওর প্রপোজটা অ্যাকসেপ্ট করে নাই, হ্যাঁ। গোলাপ টলাপ দিয়েছিল, গোলাপটা ছুঁড়ে মারছে, কয় তুই বেটা হচ্ছে যে তোর আমার কোলে যা, ফিডার খা তুই যা, কয় তোরে তোরলা কে প্রেম করবে, এটা শুনে ওরা ওকে দুঃখ দিয়া ওরা এখানে দাঁড়াই দিছে। তো একজনের নাম মনে রাখার, তার নাম হলো পল মোরেল, শেষ। আর ওর আম্মা আব্বার নাম লাগবে না এখানের মধ্যে, হ্যাঁ, ওদের ওরা মোরেল ফ্যামিলির আর কি ওরা, ওকে। তাহলে ওর নাম মনে রাখো, যে নায়ক হলো পল মোরেল। আচ্ছা, লেডি চ্যাটার্লিস লাভ আর কাভার দেখে বুঝতে পারতেছি এটা একটা আস্তাগফিরুল্লাহ মার্কের একটা উপন্যাস। তো এটা সে সময় প্রচণ্ড একটা বিতর্ক ক্রিয়েট করে এটা। তো এইখানে তোমার সে হচ্ছে যে সে বলে যে এই যে নরনারীর মধ্যে যে দৈহিক যে ব্যাপার, এটা কোনো নিয়মকানুন মানে না, হ্যাঁ, এবং এর ফলে নরনারীর জীবনে একটা জটিল আকার একটা অবস্থা তোমার হচ্ছে যে ধারণ করে, এবং মানুষ তো আসলে যখন এরকম হয় তখন এটা বুঝতে পারে না যে সে আসলে কী করতেছে এগুলো, হ্যাঁ, এবং তোমার হচ্ছে যে এগুলোর মাধ্যমে আমাদের সামাজিক যে একটা অসঙ্গতি ক্রিয়েট হয়, হ্যাঁ। তো তোমার এইসব যারা ছড়ায় তারা হচ্ছে যে দেখা তারা নিজেরা শিল্পপতি হয়ে গেছে এবং সমাজে তারা খুবই প্রভাবশালী লোক, হ্যাঁ। তো লরেন্স এদের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইছে। লরেন্স বলছে যদি জানতাম তাহলে বিপ্লবী সমাজতন্ত্রীদের দলে তোমার হচ্ছে যে যোগ দিতাম। তো বুঝতে পারতেছো এখানে লেডি চ্যাটার্লিস লাভার নাম শুনে বোঝা যাচ্ছে একটা আস্তাগফিরুল্লাহ আমাকে উপন্যাস, এবং এটা যদি তুমি বাসায় যদি পড়তে ট্রাই করো, এবং হাই স্কুলে যেসব উপন্যাস পড়ার দায়ী তোমার বাপ্পা তোমার পিটাতে পারে, তার মধ্যে এটা হলো একটা। তো তোমার পড়ার টেবিলে যদি দেখে তো হচ্ছে যে তুমি এটা মার খেতে পারো, কারণ তোমার আব্বা জানে এটার ভিতরে কী আছে, ঠিক আছে। তুমি পড়ার জন্য আনছো, তো তোমার আব্বা বলছে কী রে এটা কী বই আনছোস, আব্বা এটা বিসিএসের বই। কী বই? আমাদের সিলেবাসের মধ্যে আসো তো উপন্যাসটা, কয় এটা হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে ডিএস লরেন্স লোকটা আছে। তা আমি একটু বিশেষভাবে জানতে চেষ্টা করতেছি উপন্যাসটা, একটু ভালোভাবে পড়ে দেখি কী লিখছে। তোমার আব্বা কইবে যে এই বেটা, হ্যাঁ, কবে আমি কি তোর বয়সে ছিলাম না, তুমি আমার বোঝাচ্ছে এগুলা, এটা বেয়াদব, মার দিতে পারে তোমার। তো এইসব ব্যাপার বেশি জ্ঞান অর্জন করার দরকার নেই। আমরা হচ্ছে যে আমরা যেটা জানি, রোমান্টিক যুগে তোমাদের একটা কথা আমি বলছিলাম যে দেখো যে রোমান্টিক যুগটা 1798 সালে শুরু হইলো, এবং আমরা 1832 সালে যদিও ধরছি যে এখানের মধ্যে মেজর রোমান্টিক রাইটার যারা, যে তারা তাদের মেজর কাজগুলো এই সময় করছে, কিন্তু তুমি তো রোমান্টিক যুগটাকে এভাবে টাইম ফ্রেম আটকাতে পারবে না। রোমান্টিক যুগ এটা সূচনা হওয়ার পরে নানাভাবে টিকে ছিল 1915 সাল পর্যন্ত। আমি তোমাদের বলছিলাম যে 1915 সালে একটা ঘটনা ঘটছিল, হ্যাঁ, কী ঘটনা, যে টি.এস. এলিয়ট উনি একটা কবিতা লিখছে যার নাম হচ্ছে তোমার দ্য লাভ সং অফ জে আলফ্রেড ব্রু ফ্রক, হ্যাঁ। এখানে কবি খুব দুঃখ নিয়ে বলছে, হ্যাভ নোন দ্য ইভিনিংস, মর্নিংস, আফটারনুনস, আই হ্যাভ মেজার্ড আউট মাই লাইফ উইথ কফি স্পুনস। এই যে আমরা একটা রোমান্টিক একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, হ্যাঁ, সেই রোমান্টিক পরিস্থিতির মধ্যে থেকে আমাদেরকে টি.এস. এলিয়ট আইনা আমাদেরকে একটা দুঃখের সাগরে আমাদেরকে ভাসায় দিল, এবং পৃথিবীর ইতিহাসে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো, সেটা হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এবং এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কি নির্মমভাবে দেখছো এখানের মধ্যে এরা এদেরকে চোখ বাঁধে এদেরকে গুলি করে মেরে ফেলতেছে। একটা সৈনিক দেখো, সে হচ্ছে যেটার ভয়ঙ্কর যে ট্রমাটা সে নিতে পারতেছে না, ও পাগল হয়ে যাইতেছে, ও মাথার মধ্যে সে করে সে গুহার মধ্যে বসে আছে, এই ট্রমাটা সে নিতে পারতেছে না। এই যে প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, যে মানুষকে দেখো যে মানুষকে কিন্তু পশুর মতো মেরে ফেলতেছে, এবং যে ভয়াবহতা এটা এখন তোমার ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলিরা যা করতেছে আর কি, এই দুঃখজনক যে ঘটনাটা তোমার এটা তোমার টি.এস. এলিয়টকে প্রচণ্ড রকমের তোমার হচ্ছে যে নাড়া দিল, এবং উনি আমাদেরকে এনে ছেড়ে দিলেন একটা বিরান ভূমিতে, এবং যে কবিতা লিখলেন তার নাম দিলেন দ্য ওয়েস্ট ল্যান্ড। এটা ওনার সবচেয়ে বিখ্যাত কবিতা। তো আমাদের দ্য লাভ সং অফ জে আলফ্রেড ব্রু ফ্রক, এখানের মধ্যে কবি তোমার হচ্ছে যে বলেন যে নারীকে উনি ভালোবাসতে চান সে নারীকে উনি কখনো বলতে পারেন না ভালোবাসি। এই যে কবি যে তোমার হচ্ছে যে বলতে পারেন না, দ্বিধান্বিত, যে কবি তার মনের মধ্যে ভালোবাসার কথাটা আছে, হ্যাঁ,
কিন্তু সে কথাটা সে প্রকাশ করতে পারতেছে না। সেই জন্য পৃথিবীর এত সুন্দর দৃশ্য তার কাছে আনন্দহীন, বিকেলগুলো তার কাছে মুমূর্ষুরকী, কুয়াশাগুলো হলুদ এক বিড়াল, হ্যাঁ, এবং পথগুলো তাকে অতিষ্ঠ করে দেয় সর্পিল সব ভাবনায় বা জিজ্ঞাসায়। এবং প্রুফরক তার অবচেতন মনকে বা কল্পিত সঙ্গীত অনুরোধ করেছেন যাতে তাকে কোনো প্রশ্ন আস করা না হয়। তো তোমাদের মধ্যে অনেকে আছে যে তুমি যাকে ভালোবাসো তাকে তুমি কখনো বলতেই পারো না ভালোবাসি। তো যাই হোক, তুমি যদি বলতে না পারো, তুমি হচ্ছে যে বিভিন্ন টেকনিক অবলম্বন করতে পারো। যেমন একটা হলো তুমি বিসিএস কাটার ট্রাই করতে পারো। তো বিসিএস কাটা যদি হয়ে যেতে পারো একবার, তখন কিন্তু ও তোমাকে ইনবক্সে নক দিবে, হ্যালো ভাইয়া কী অবস্থা, ভালো আছেন, অনেকদিন কথা হয় না আপনার সাথে। তো আমাদের প্রুফরক সে যে নারীকে প্রেম প্রস্তাব করেন, এখন সে নারী খুবই নির্বিকার, হ্যাঁ, এবং তোমার হচ্ছে যে সে তো বুঝতেছে না, চোখের ভাষাটা বুঝে না আর কি। ওই যে একটা কথা না, চোখের ভাষা যদি বুঝতে পারো, চোখের ভাষাতে বুঝে না প্রুফরক কী বোঝাতে চায়। এখন প্রুফরক বারবার কিন্তু সে দ্বিধা জারিয়ে ফেলতে চায়, বলতে চায় যে কি, মানে বলতে পারে না, সে লজ্জায় খুব বলতে পারে না সে, হ্যাঁ। তো উনি চিন্তা করেন, উনি তো হ্যামলেট নন, ওনার মনে কেন এত দ্বিধা, হ্যাঁ, এত কেন ওনার মনে এত দ্বিধা, হ্যাঁ। তো তোমার হচ্ছে যে তোমার উনি ওনার এই কবিতাটা শেষ হয় এবং যে উনি ভালোবাসার কথাটা বলতে পারে না তার সেই দ্বিধা নিয়ে। তা আমাদের টি.এস. এলিয়ট উনি একজন বিখ্যাত পোয়েট, ড্রামাটিস্ট এবং ক্রিটিক, হ্যাঁ। তো তার কাব্যে আমরা লিটারেরি যে টেকনিকটা দেখি সেটা হচ্ছে থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভ, এর কি জিনিস আমরা পড়বো, হ্যাঁ। এবং ওই ওয়েস্টল্যান্ড এই কবিতার জন্য উনি নোবেল প্রাইজ লাভ করেন। অলরেডি আমরা পড়ে ফেলছি দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফরক, এটা ওনার প্রথম কবিতা। এবং সমালোচনামূলক গ্রন্থ লেখে ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। তো আমরা যেটা বলছিলাম, এলিয়টের লিটারারি টেকনিকটা ছিল অবজেক্টিভ কোরিলেটিভ। এই অবজেক্টিভ কোরিলেটিভ ব্যাপারটা হচ্ছে যে কবি বা তোমার লেখক ওনার রাইটিংসে উনি এমনভাবে কোনো অবজেক্ট বা ইভেন্ট বা অ্যাকশান বা সিচুয়েশান ক্রিয়েট করবে যেটা কিন্তু রিডারের মনে একটা ইমোশনাল রেসপন্স ড্র করে উইদাউট বিইং এ ডিরেক্ট স্টেটমেন্ট অফ দ্যাট সাবজেক্টিভ ইমোশন। মানে এখানের মধ্যে কবি সিচুয়েশনের মাধ্যমে তার মধ্যে একটা একজ্যাক্টলি ওই সিচুয়েশন না, তার মনে একটা হাহাকার, যেরকম আমরা যখন তোমার তো ওয়েস্টল্যান্ড যখন আমরা পড়ি তখন আমাদের মনের মধ্যে একটা হতাশা, একটা মৃত্যুভীতি, একটা হাহাকার যে ঘটে মনের মধ্যে, হায় রে কী হলো এখানের মধ্যে। তো ওয়েস্টার্ন কবিতার মধ্যে কবি সেই অবজেক্টিভ কোরিলেটিভ টেকনিকটা প্রপারলি উনি ইউজ করছে। আমাদের প্রচণ্ড মনটা খারাপ হয়ে যায়, যে একটা বিষণ্ণতা বোধ আমাদের মধ্যে জেগে ওঠে। এক্স্যাক্টলি ওখানে উনি যা লিখছে সেটার জন্য না, কিন্তু মনটা একটু খারাপ লাগে। মাঝে মধ্যে এরকম হয়, আমরা কোনো নোবেল পড়লে আমাদের পড়ার পরে মনটা অনেক খারাপ লাগে, তাই না? মানে কী জানি লাগে, মানে কেমন জানি এটা লাগে, হ্যাঁ। এক্স্যাক্টলি ওই উপন্যাসের ক্যারেক্টারের জন্য না, কিন্তু একটু মনটা কেমন উদাস লাগে, হাহাকার একটা লাগে, হ্যাঁ, মনটা খুবই খারাপ লাগে। তো এরকম একটা ব্যাপার অবজেক্টিভ কোরিলেটিভ। আমরা টি.এস. এলিয়টের আমরা হচ্ছে যে ওনার যেহেতু ওনার বিখ্যাত ওনার কবিতাগুলো অলরেডি পড়ে ফেলছি, তো আমরা আরও এডিশনাল আমরা কয়েকটা তথ্য মনে রাখি। সেটা হচ্ছে তার উল্লেখযোগ্য তোমার নাটক, সেটা হচ্ছে মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। এটা হচ্ছে নাটক, এটা হচ্ছে নাটক মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। আর এটা হচ্ছে তোমার এই কোশ্চেনটা 37 পিসেস আসছিল, হ্যাঁ। তোমার হচ্ছে যে জেরন্টিয়ন, তো জেরন্টিয়ন এটার ওনারা একটা মাস্টারপিস একটা লেখা। তো জেরন্টিয়নটা প্রথম পাবলিশ হয়েছিল 1920 সালে, হ্যাঁ। তো এই তোমার হচ্ছে যে পোয়েমটা, জেরন্টিয়নের যে পোয়েমটা, আচ্ছা আমরা জেরন্টোলজি পড়ছিলাম না আমরা হচ্ছে যে তোমার জেরন্টোলজি কী জিনিস পড়ছি, ইল্ডারলিকে নিয়ে, সিনিয়র সিটিজেনকে নিয়ে, তাই না? তোমার এবং যে পড়াশোনা সেটা হলো জেরন্টোলজি, এবং যে ডক্টর তোমার সিনিয়র সিটিজেন বা এল্ডারলি মেয়েদের চিকিৎসা করেন তাকে বলে জেরিয়াট্রিশিয়ান। তাহলে তোমার জেরন্টিয়ন এখান থেকে বুঝতে পারতেছ তোমার এই কবিতার মধ্যে তোমার ড্রামাটিক মোনোলগের মাধ্যমে তোমার কবি একজন বৃদ্ধ মানুষের গল্পটা এখানে ব্যাখ্যা করেন। আসো আমরা হচ্ছে আমাদের পরের যে আমাদের, তাহলে আমরা একটু রিভিশন দিয়ে ফেলি টি.এস. এলিয়টটা, যেহেতু উনি অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু উনি মানে ওনাকে দিয়ে তো আমাদের যে মডার্ন এজটা, এই মডার্ন এজটা তো ওনাকে দিয়ে আমাদের যেহেতু শুরু হয়েছে, সো আমরা একটু বিস্তারিত পড়ে ফেলি। তাইলে আমাদের টি.এস. এলিয়ট সে আমাদেরকে রোমান্টিক জগৎ থেকে ছেড়ে আমাদেরকে একটা
উদাস বিষণ্ণ একটা জগতে এনে ছেড়ে দিয়েছিলেন। তারা টি.এস. এলিয়ট উনি যখন যে আলফ্রেড প্রুফরক লিখেন, এর মাধ্যমে আমরা আধুনিকতায় কিন্তু প্রবেশ করি। এবং এই যে ভালোবাসাটার কথা, এই যে অব্যক্ত কথা যেটা আমরা বলতে পারি না, আমাদের সক্রেটিস ভাই ও কিন্তু লজ্জায় বলতে পারে না, অনেক কিছু মনে অনেক দুঃখ, ঠিক না আলফ্রেড না সক্রেটিস? ও বলতে পারে না ওর প্রেমিকাকে যে ভালোবাসার কথাটা বলতেই খুবই একটা উদাস বিষণ্ণ হয়ে যায় আর কি। তো ওয়েস্টল্যান্ড এটা ছিল ওনার বিখ্যাত কবিতা, এবং দ্য লাভ সং অফ যে আলফ্রেড প্রুফরক, আমাদের সক্রেটিস ভাইয়ের গল্পটা, যে সে নারীকে ভালোবাসে এটা বলতে পারে না। ইচ্ছে কষ্টের তো কিছু নাই না, অনেক বেশি কী বলে ইচ্ছে কষ্টের কিছু আছে? তুমি বলো তো, এই যে তোমরা কিছু আছে কি না? আমি একটা টেকনিক বলবো তোমার যখন ভালো লাগে বলে ফেলবা যে আমার খুব ভালো লাগে, এটা বলে ফেলবা। এটা এখন কি হইতে পারে, বলে ফেললে সে হয়তো অ্যাকসেপ্ট করবে, নাহলে রিজেক্ট করবে, যে কোনো একটা তো করবে, না হয়তো গ্রহণ করবে, নাহলে তোমাকে রিজেক্ট করে দিবে, যে কোনো একটা করবে। বলে ফেলবা যে তুমি আলফ্রেড প্রুফরকের মধ্যে এত টেনশন করার দরকার নেই, কেউ আপনার আমার খুব ভালো লাগে, আপনাকে অনেক ভালো পাই, এত টেনশন করার কী আছে মিয়া? ভালো লাগলে তোমার তো বিয়ের বয়স হয়েছে, আপনার ভালো লাগে অনেক। তো আমাদের প্রুফরকের মতো না হয়ে আমরা যে ভালোবাসলে বলে দেবো যে আমি খুব ভালো পাই। টি.এস. এলিয়ট উনি একজন পোয়েট, ড্রামাটিস্ট এবং ক্রিটিক। তো ড্রামাটিস্ট যেহেতু, সেজন্য ওনার ওনার নাটকের নাম মনে রাখতে বলছি। বলো তো নাটকের নাম কি? একটা নাটকের নাম মনে রাখতে বলছে, সেটা হচ্ছে মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। একটা মনে রাখতে বলছে, এটা একটা মনে রাখো। আর ওনার লিটারি টেকনিক ছিল কি অবজেক্টিভ কোরিলেটিভ, ওনার এই সিনারিওটা পড়ে না আমাদের মনের মধ্যে কেমন জানি একটা ইমোশন ক্রিয়েট হয়, যেটা ওই কবিতার সাথে একজাক্টলি রিলেটেড না, একটা হাহাকার শূন্যতা কেমন জানি লাগে একটা। তো আমাদের এই অবজেক্টিভ কোরিলেটিভ এলিয়ট খুব সুন্দরভাবে ব্যবহার করছে, আর এটা ছিল ওনার বিখ্যাত নাটক। আর জেরন্টিয়ন এটা একজন বয়স্ক মানুষকে নিয়ে কবিতা এবং ড্রামাটিক মনোলগের মাধ্যমে উনি যে মূলত একজন বয়স্ক মানুষের তার জবানে, এখানে ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধের পরে একজন বয়স্ক মানুষ ইউরোপের অবস্থা কি সেটা বর্ণনা করে, এবং 19th সেঞ্চুরির মেজরিটি পিরিয়ডে সে জীবিত ছিল। আমাদের যে আজকে আমাদের পরের যে শেষ দিকে চলে আসছে ক্লাসের, আমাদের পরের যে পোয়েট এবং নোবেলিস্ট, ওনার নাম বরিস পাস্তারনাক। ওনার নাম শুনে কি মনে হয়, কোন দেশের মনে হয় নাম শুনে? উনি কি আমেরিকান নাকি রাশিয়ান মনে হয় নাম শুনে না? আচ্ছা, তো উনিও কিন্তু তোমার সাহিত্যে নোবেল প্রাইজ পাইছিল, বরিস পাস্তারনাক। আমাদের এই বরিস পাস্তারনাক তার বিখ্যাত তোমার যে তোমার বুক অফ প্রোজ, যেটা গদ্য সংকলন, যেটা প্রবন্ধ সংকলন, সেটা ছিল ডক্টর জিভাগো। সো আমাদের বরিস পাস্তারনাকের উপর শুধু একটা বইয়ের নাম মনে রাখো, বইটার নাম হলো ডক্টর জিভাগো। পরীক্ষা আসতে পারে ডক্টর জিভাগোকে লিখছে বরিস পাস্তারনাক, একটাই বরিস পাস্তারনাক। উনি নোবেল প্রাইজ পাইছে, একটা বই ওনার, আর অনেকগুলো বই না, ওনার বই একটা না, উনি তো তোমার কবি, উপন্যাসিক, আর অনেক কিছু ছিল উনি। তো ওনার অনেক কবিতার বই আছে, তো আমরা সবচেয়ে বিখ্যাত যেটা ওনার, এটা কিন্তু কবিতা না, এটা গদ্য। তো এটা হচ্ছে ডক্টর জিভাগো, এটা আমরা একটা কাজ মনে রাখবো। আসো, পার্লেস বাক। ওনার নাম শুনে আমি ভাবছিলাম উনি তোমার যে মেল, কিন্তু উনি আসলে ফিমেল। উনি হচ্ছে আমেরিকান রাইটার এবং দ্য সেম টাইম টিচার। উনিও সাহিত্যে নোবেল প্রাইজ লাভ করছে। তো বরিস পার্লেস বাক, ওনার একটা বইয়ের নাম মনে রাখবা, নোভেল, নাম হচ্ছে দ্য গুড আর্থ। কিশোর আটের তুমি একটা গুরুত্বপূর্ণ কাজ মনে রাখলে হয়েছে তোমার, একটা হচ্ছে তাহলে আমরা পড়লাম বরিস পাস্তারনাক, ডক্টর জিভাগো, আর আমাদের পার্লেস বাক ওনার ব্যাপারে উনি হচ্ছেন যে দ্য গুড আর্থ। ওকে, তো গুড আর্থ এইখানে তোমার কি আমরা দেখি ঘটনাটা কি, ঘটনা হচ্ছে এখানে ওয়াংলাং এবং ওলেন ওরা জাগির হিসেবে থাকে। জাগির মানে বুঝুনি, জাগির মানে হচ্ছে ধরো আরেকজনের জমিতে, আরেকজনের বাড়িতে তোমার যে বাড়ির দেখাশোনা করবে, সেই দেখাশোনা করার শর্তে সেখানে তারা থাকতে দিবে, বৃত্ত যেটা আর কি, বাড়ি দেখাশোনা করে তারা ওখানে লজিং মাস্টার জাগির, লজিং মাস্টার জাগির বলে। তোমার ধরো আরেকজনের বাড়িতে সে দেখাশোনা করার স্বার্থে সে থাকবে। তো আমাদের এখানে আমাদের ওয়াংলাং এবং তার হবিশ্রী ওলেন ওরা জাগির হিসেবে সেখানে বসবাস করে। তো আমাদের এখানের মধ্যে তোমার তারা যে বাড়িতে থাকতো তোমার যে সেই ভূস্বামী, মানে যার বাড়ি আর কি, সে একটু সবজি খাইতো, বেশি সবজি খাওয়ার কারণে ওর তোমার অনিয়ন্ত্রিত কর্ম এবং তোমার অপরিমিত ব্যয়ের কারণে ওর পতন হয়েছে। তো পতন হলে তো তোমার যে এখন তো বাড়িঘর ছেড়ে দিতে হবে। তো ওয়াংলাং এবং সে কঠোর পরিশ্রম করে, এবং
ওলেন লগে তার বিয়ে হয় এবং তারা অনেক কঠোর পরিশ্রম করে পরে তাদের ভূস্বামী যে হুয়াং তার থেকে তারা ওই বাড়িটা কিনে নেয়। ঠিক আছে বস, আপনি তাহলে কিছু জমি টমি আমাদেরকে বিক্রি করে ফেলেন, আপনি যেহেতু সবজি টবজি খায়া সম্পদ সব আপনার চলে গেছে। তো আমাদের এই ওয়াংলাং এবং ওলেন ওদের তো বিয়ে শাদী করছে, যেহেতু বাচ্চা কাচ্চা হয়েছে অনেক, হ্যাঁ, কিন্তু ওদের দুঃখ দারিদ্র সব বেড়ে গেছে। তো ওরা চিন্তা করে যে এত কষ্ট মষ্ট করে কি দরকার, আমরা একটা সময় ভিক্ষা করে তারা পরিবার চালাই। ওরা ভিক্ষা করে তোমার হচ্ছে যে ওরা পরিবার চালাতে শুরু করে। হ্যাঁ, তো ওয়াংলাং তাহলে সে একটু এখানে অসৎ কাজে জড়া যাচ্ছে আর কি এখানের মধ্যে। তো একবার সে লুট করার সময় এক ধনীকে সে ভয় দেখায় সকল অর্থ টাকা পয়সা নিয়ে আসে এবং তোমার হচ্ছে যে তার বউ অন্য বাড়িতে হীরা খুঁজে পাইলে সেটা নিয়ে আসে, মানে জামাই বউ মিল্লা এখানের মধ্যে একসাথে আকাম করা শুরু করে দিতেছে। তো তারা আস্তে আস্তে এভাবে তাদের ভাগ্য ফিরে যায় আর কি। হ্যাঁ, তো ভাগ্য ফিরলে তোমার হচ্ছে যে যেটা হয় আর কি, ওয়াংলাং সে কী করছে তোমার হচ্ছে যে উপপত্নী মানে হচ্ছে তোমার ধরো মানে যাকে স্ত্রীর মর্যাদা দেয় নাই কিন্তু বাসায় রাখছে আর কি, এরকম আর কি। মানে উপপত্নী মানে কিন্তু তোমার না, মানে ওরে বিয়ে করে নাই, বাসায় রাখছে আর কি ওরে এটা উপপত্নী বলে। এটা আগে ধরো যারা ধনী টনি ছিল ওরা বাসায় উপপত্নী রাখতো, মুঘল সম্রাটরা রাখতো, রক্ষিতা হ্যাঁ রক্ষিতা। তো যাই হোক, সে যখন উপপত্নী হিসেবে গ্রহণ করলো অন্য মহিলাদের, তার স্ত্রী তখন দুঃখের অনলে পুরে মারা যায়। কয় তুমি আমি মিলে একসাথে আমাদের পরিবারের সচ্ছলতা আনলাম, এখন তুমি এটা কী কাম করলা ওয়াং। হ্যাঁ, তো যাই হোক, তো পরে তারা হচ্ছে যে আবার তাদের পুরাতন যে ভূস্বামী ছিল তাদের বাড়িটার ভাড়া নিয়ে তারা বসবাস করতে থাকে। এটা হলো দ্য গুড আর্থের কাহিনী। অ্যালডাস হাক্সলি ওনার উনি অত্যন্ত জিনিয়াস একজন ব্যক্তি, একজন ফেমাস এসেইস্ট। তো ওনার একটা গুরুত্বপূর্ণ নোবেল মনে রাখো, সেটা হচ্ছে যে ব্রেভ নিউ ওয়ার্ল্ড, একটাই অ্যালডাস হাক্সলি ব্রেভ নিউ ওয়ার্ল্ড। হ্যাঁ, তারপর আসো আমাদের তোমার গুনার মিডরাল, তাহলে ওনার ব্যাপারেও তোমার হচ্ছে যে জাস্ট একটা উপন্যাসের নাম মনে রাখবা আমাদের, এর নাম হচ্ছে এশিয়ান ড্রামা। জাস্ট একটা কথা মনে রাখবা। আসো আমরা অত্যন্ত বড় একজন রাইটার, ওনার নাম হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। ওনার আব্বা ছিল তোমার আবার ডাক্তার। তো সে আবার তোমার হচ্ছে তার যুদ্ধের ব্যাপারে ব্যাপক অভিজ্ঞতা ছিল, এই যুদ্ধের কাহিনী নিয়ে তার ম্যাক্সিমাম হচ্ছে যে কাজকর্ম, এবং উনিও কিন্তু সাহিত্যে নোবেল প্রাইজ পাইছিল। তার প্রথম উপন্যাসের নাম হলো দ্য সান অলসো রাইজেস। আর তার একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে আ ফেয়ারওয়েল টু আর্মস। আর অন্যান্য বিখ্যাত আরও দুটো উপন্যাস আছে, সেটা হলো ফর হুম দ্য বেল টলস এবং দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। তাহলে আমরা মনে রাখবো তার প্রথম উপন্যাসের নাম দ্য সান অলসো রাইজেস, এটা ফেয়ারওয়েল টু আর্মস, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, ফর হুম দ্য বেল টলস 3 নাম্বার এবং দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি 4 নাম্বার। এই 4টা মনে রাখবো। হ্যাঁ, এখন আমাকে একটু তোমরা বলো দ্য সান অলসো রাইজেস এটা লিখছে আর্নেস্ট হেমিংওয়ে, এটা একটা নোবেল। হ্যাঁ, দ্য সান অলসো রাইজিং এটা কে লিখছে বলো? দ্য সান অলসো রাইজিং এটা কে লিখছে বলো? এটা ছিল জন ডানের, রাইট, এটা ছিল জন ডানের। এটা একটা কবিতা ছিল, যেখানে কবি তোমার হচ্ছে যে সূর্যকে বলে, এই সূর্য তুমি এগুলো কী শুরু করছো, তুমি আমাকে ওটা প্রেম করতে দাও, তুমি এগুলো আমার প্রেমিকে ডিস্টার্ব কেন করতেছো, যারা বিসিএস পড়ে না তুমি ওদেরকে যাই ডিস্টার্ব করো, আমাদের কেন ডিস্টার্ব করতেছো। তো আমাদের দ্য সান অলসো রাইজেস এখানে তোমার হচ্ছে যে বিষয়বস্তু যেটা ছিল, এই যে প্রথম বিশ্বযুদ্ধের যে প্রভাবটা, ইউরোপ আমেরিকা যে তরুণরা ওরা খুব লক্ষ্যহীন, ওরা হতাশ হয়ে যায় ওরা, এবং যুদ্ধের প্রত্যক্ষ পরোক্ষ ক্ষতির শিকার হয়ে ওরা ইউরোপে ঘুরে বেড়াতে থাকে লক্ষ্যহীন হয়ে। হ্যাঁ, এবং ওরা নীতিনৈতিকতা হারায়া ওরা যা খুশি ওরা হচ্ছে যে তাই করতে থাকে। তো এদেরকে তোমার আর্নেস্ট হেমিংওয়ে বলছিল লস্ট জেনারেশন। হ্যাঁ, এবং সেম আমাদের তোমার হচ্ছে যে 95+ কিডসদেরকে যেটা বলা হয় জেনারেশন জেড, হ্যাঁ, জাং জেনারেশন। হ্যাঁ, টিকটক ফেসবুক এগুলোর প্রভাবে কিন্তু আমাদের তরুণজন লক্ষ্যহীন হতাশ হয়ে গেছে। তো তখন ও প্রথম বিশ্বযুদ্ধের পরে এরকম একটা ঘটনা ঘটছিল। তুমি বলো যে ভাই আমাদের দেশে কি বা এরকম ভালো জেনারেশন আসবে না, আসবে কদিন পরে। সবাই যখন বুঝে যাবে কি এগুলোর কারণে তো আমরা প্রচুর টাইম লস হচ্ছে, আকাম কুকম হয়ে যাচ্ছে এগুলো, এই যে টিকটক মিকটক এগুলোর কারণে আমাদের জীবনটা একটু তোমার হচ্ছে যে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছে। যখন বুঝবে আর 20 বছর পরে, তখন আবার এগুলো বর্জন করে তখন আবার মানুষ নতুনভাবে ফিরে আসবে। হ্যাঁ, মানে উত্থান পতন এগুলো চলতে থাকবে। তারপরে তোমার কি হইলো তোমার হচ্ছে যে আমাদের তখন ইউরোপের যে খণ্ডচিত্র নিয়ে তোমার আমাদের কালজয়ী লেখক আর্নেস্ট হেমিংওয়ে লিখছিল দ্য সান অলসো রাইজেস। তো ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এটা ওনার একটা বিখ্যাত উপন্যাস। তো এর নামটা শুনে তো বোঝা যাচ্ছে তাই না, যে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এখানের মধ্যে একজন বৃদ্ধ লোক ছিল যার নাম ছিল সান্তিয়াগো। হ্যাঁ, এই সান্তিয়াগোকে নিয়েই এই উপন্যাসের কাহিনীটা। তো এই বৃদ্ধ সান্তিয়াগো সে একজন গরিব জেলে,
সে ক্যারিবিয়ান সমুদ্রের বুকে সে পুরনো একটা নৌকায় সে বসে বসে সে তোমার হচ্ছে যে অনেক মাছ ধরতে চায়, কিন্তু অনেক চেষ্টা করে সে একটা মাছও সে ধরতে পারে না। হ্যাঁ, এবং তার বউ যখন মারা যায় তোমার সে তখন খুবই একা, এবং বলাই থাকে ছেলেদের যদি বউ মারা যায় বুড়া বয়সে তখন ওই নাকি এতিম হয়ে যায়, জানো না এটা? বলা থাকে তোমার ছেলেরা যখন বুড়া হয়, হ্যাঁ, ছেলেদের বুড়া বয়সে যখন এই হাসো কেন, এটা হাসির কথা বলছে না, ছেলেরা যখন বুড়া হয় বুড়া বয়সে ছেলেদের যখন বউ মারা যায় তখন সে বলে সে এতিম হয়ে যায়। ট্রু না ঘটনাটা? এটা খুবই ট্রু, কারণ ওটা বয়সগুলো ওটা কই যাবে সে, এখন তার হচ্ছে যে একটা মানুষ তোমার হচ্ছে যে গল্প গুজব করবে টলবে, এটা খুব একা হয়ে যায়, তার অনেকগুলো ব্যাপার সে বাড়াতে যেগুলো অন্য কেউ হ্যান্ডেল করতে পারবে না, তাই না? তো এখন লোকটা খুবই তোমার একা হয়ে গেছে। তো আমাদের এই যে বৃদ্ধ শান্তিয়াগো, ওর আশেপাশে সব কিছু পুরনো জরাজীর্ণ, হ্যাঁ, এটা তোমার খুবই দুঃখজনক ব্যাপার আর কি। তো যাই হোক, এখন সে নতুন করে একটা স্বপ্ন দেখছে, হ্যাঁ, যে সে সে যেটা চিন্তা করে যে তার জীবনে যে অভিজ্ঞতা, হ্যাঁ, তার তো অনেক অভিজ্ঞতা তার জীবনে। তো এই চকচকে রোদের ঝলকে সে যে যে চোখে যে সে জ্বলছে, তার অপূর্ব আনন্দের চমক, তার জীবনটা তো অনেক অনেক তার হচ্ছে যে অভিজ্ঞতা আছে তার, এবং তার পরাজয়ের কোনো গ্লানি নেই, সে খুব অদম্য, হ্যাঁ, এবং তার প্রচণ্ড ইচ্ছা শক্তি, সে আরও বেঁচে থাকার যে ইচ্ছা শক্তি তার মধ্যে, প্রচণ্ড গর্ব, তার আত্মাভিমান আছে তার মধ্যে, এবং খুব সহিষ্ণুতা সে, এবং সে একা হয়ে গেছে ঠিক আছে, কিন্তু তার যে ইচ্ছা শক্তি, সে প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার ক্ষমতা তাকে, সে ক্ষমতা যোগায় তাকে ইচ্ছা শক্তিটা। তো সে কারোর কাছে ভিক্ষা করা বা তোমার নাকি কান্না করা, এগুলা কোনো কিছু সে করে না, এবং সে কোনো কিছুতে ভেঙে পড়ে না, এবং নির্জনতার কাছেও সে তোমার সে হার মানে না। এই সে লোকের গল্প নিয়ে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। আ ফেয়ারওয়েল টু আর্মস, এটা ওনার একটা বিখ্যাত উপন্যাস, এবং হচ্ছে ফর হোম দ্য বেল টলস, তাই 4টা নাম মনে রাখতে বলছে। তাহলে আর্নেস্ট হেমিংওয়ে তোমার হচ্ছে যে ওনার আমাদের প্রথম উপন্যাস হলো দ্য সান অলসো রাইজেস, এটা প্রথম উপন্যাস। সবচেয়ে বিখ্যাত হলো ফেয়ারওয়েল টু আর্মস, আর বাকি দুটো হচ্ছে ফর হোম দ্য বেল টলস এবং দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। উনি আরও অনেক উপন্যাস লিখছে, বাট আমরা এই 4টাই মোটামুটি মনে রাখার ট্রাই করবো। ওকে, আমরা আসবো যে আমাদের অত্যন্ত প্রিয় রাইটার জর্জ অরওয়েলের কাছে। তুমি যদি তোমার যদি গল্প উপন্যাস পড়ার অভ্যাস যদি না থাকে, তো তুমি যদি আমাকে কেউ যদি বলে যে আমি ভাই গল্প উপন্যাস তেমনটা পড়ি নাই, আমি একটা বই পড়তে চাই খুব মজার ভালো লাগবে এরকম, তখন আমি ওরা বলি জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্মটা পড়ো আগে। খুব, যদি তোমাদের কারো বই পড়ার অভ্যাস না থাকে এটা পড়বো, এটা পড়তে তোমার একদিনের মধ্যে পার হয়ে যাবে। ছোটো বই অ্যানিম্যাল ফার্ম এবং 1984, এই দুইটা বই আমি পড়তে বলি, দুইটা বই পড়লে অনেক ভালো লাগবে। তো আমাদের জর্জ অরওয়েল, ওনার পুরো নাম ছিল এরিক আর্থার ব্লেয়ার। হ্যাঁ, জর্জ অরওয়েল ছিল ওনার ফেকাডি, পেন নেম আর কি। তো উনি ছিলেন একজন সাংবাদিক এবং উপন্যাসিক, তবে উনি আবার বিশেষ পুলিশ ক্যাডার ছিল আর কি। তো পুলিশ ক্যাডার তোমার হইয়া সে বার্মাতে চাকরি করতেছে মূলত। তার একটা উপন্যাস হলো অ্যানিম্যাল ফার্ম, এটা খুবই বিখ্যাত, এবং একটা আছে হচ্ছে শুটিং অ্যান এলিফেন্ট। তো যেটা হয় তোমার অ্যানিম্যাল ফার্ম, এই উপন্যাসটা একটা রূপকধর্মী উপন্যাস। তো এই উপন্যাসের মধ্যে তোমার রাশিয়ার যে বিপ্লব, সমাজতান্ত্রিক যে বিপ্লব, তারপরে পরবর্তী যে সমাজ, সেটাকে ব্যঙ্গ করে উপন্যাসে দেখানো হয় যে কীভাবে তোমার হচ্ছে যে একটা পশু সে খামারের মালিককে তারাই নিজেরাই খামারটা দখল করে ফেলে, এবং খামার দখল করে নেওয়ার পর সেখানে পশুদের রাজত্ব স্থাপিত হয়, এবং খামারের মূলনীতিতে পশুরা উল্লেখ করে যে 2 পেয়ারা মানে মানুষ হলো শত্রু, হ্যাঁ, এবং 4 পেয়ারা বন্ধু, মানে গরু ছাগল, তারপর তোমার হচ্ছে যে মহিষ, ওরা হলো বন্ধু, সবাই ঘোড়া শুকর, ওরা বন্ধু, আর মানুষ হচ্ছে ওদের শত্রু। হ্যাঁ, তো পশুরা, ওদের মধ্যে 2জন ছিল নেপোলিয়ন এবং স্নোবল, এরা ছিল শুকর। এই 2 শুকরের নেতৃত্বে ওরা খামার পরিচালনা করতে থাকে। হ্যাঁ, এবং এই ঘটনা বাইরে ছড়ায় পড়ে, এবং অন্য খামারের গরু ছাগল ওরা বিদ্রোহ করতে শুরু করে, আমরা মানুষের কোনো নেতৃত্ব আমরা মানব না, মানুষকে হটায় দিতে হবে। এবার খামার মালিক যারা ছিল মানুষ, ওরা খুব শঙ্কিত হয়ে পড়ে যে এইভাবে যদি গরু ছাগলরা যদি বিদ্রোহ করে তাহলে আমরা তো এখানে আমাদের ঘর হটাই দিবে, এবং পশুদের সাথে খামার মালিকদের কয়েক দফা যুদ্ধ সংগঠিত হয়, গরু ছাগল ভেড়া ওরা যায় সংগঠিত যুদ্ধ করে মানুষের সাথে। পশুরা বলে সকল পশু সমান, হ্যাঁ, এবং ওরা এটা লিফলেট বানায় প্রচার করে সকল পশু সমান, পশুদের অধিকার দিতে হবে। ওরা এই ব্যাপারে ওরা হচ্ছে যে কথাবার্তা প্রচার করতে থাকে, এবং যখন নেপোলিয়নের শুকর সে যখন এইসব লিফলেট প্রকাশ করে সকল পশু সমান, পশুদের অধিকার মানতে হবে সবাইকে, তখন নেপোলিয়নের তার প্রাধান্যটা বেড়ে যায়, মানে নেতা হয়ে যায় কি সেখানের মধ্যে। তো তার তোমার কোনো কাজ নাই, সে কোনো খাই দাই ঘুমাই পরিকল্পনা করে আর নেতৃত্ব দেয় সে এখানের মধ্যে। হ্যাঁ, এবং নেপোলিয়ন যে কাজটা করে দেখো, সে কিন্তু পশুদেরকে একটা বিদ্রোহের একটা স্বপ্ন দেখাচ্ছে, পশুদের অধিকার স্থাপন করতে হবে,
নেপোলিয়ন গোপনে সে মানুষের লগে সে সম্পর্ক স্থাপন করে, হ্যাঁ, ফলে খামারের মধ্যে এক না একতন্ত্র স্থাপিত হয়। নেপোলিয়ন আইসা ও মানুষের লগে সে সম্পর্ক করে সে, এবং পশুরা অসহায়ের মতো সে সব কিছু শুধু সহ্য করতে হয়। তো এবং এটা ছিল অ্যানিম্যাল ফার্ম, সমাজতান্ত্রিক বিপ্লবকে ব্যঙ্গ করে এই উপন্যাসটা লেখা হয়। আর ওনার আরেকটা বিখ্যাত উপন্যাস হচ্ছে 1984। তো এই উপন্যাস উনি লিখছিল 1949 সালে। তো উনি একটা পৃথিবীর কথা কল্পনা করছে 1984 সালে, যেখানে বাক স্বাধীনতার কোনো স্থান নাই, এবং মানুষ কী করবে না করবে, ফেসবুকে কী স্ট্যাটাস দিবে, কী লিখবে না লিখবে, হ্যাঁ, মানুষ কী বলবে না বলবে, কোন ছবি আপলোড দিবে, হ্যাঁ, এগুলো সরকার পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করবে। এবং এই উপন্যাসের একটা বিখ্যাত সংলাপ ছিল তোমার হচ্ছে যে বাসার নিচে ফুড পান্ডার লোক ওয়েট করতেছে, ওটা না সরি, বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ, বিগ ব্রাদার তোমাকে দেখতেছে, এটা এখানের মধ্যে লেখা ছিল, হ্যাঁ। তো এই বিগ ব্রাদার শব্দটা আসছে মূলত তোমার হচ্ছে যে ওই 1984 তোমার এই উপন্যাস থেকে, যেখানের মধ্যে গণমাধ্যমে পত্রপত্রিকায় টেলিভিশন চ্যানেলে কী লেখা হবে, ওখানে এমনি নিউজ বানানো হবে, সব সরকার বলে দিবে এইভাবে নিউজ বানাতে হবে, এর মধ্যে না বানাইলে তুমি শেষ, তুমি সানডে মানডে ক্লোজ। তো সরকারের নজরদারির যে প্রতীক হিসাবে এই 1984 এই উপন্যাসটা তোমার হচ্ছে যে এটা প্রচলিত হয়ে যায়। তো তোমরা যদি কোনো বইটা না পড়ো পৃথিবীতে, তুমি হচ্ছে যে এই দুইটা বই পড়ে ফেলবে, অ্যানিম্যাল ফার্ম এবং 1984, খুব মজা পাবে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের অনুবাদগুলো খুব ভালো, অ্যানিম্যাল ফার্মটা পড়তে পারো, ওদের অনুবাদটা খুবই সুন্দর, ওদের অনুবাদটা খুব সহজ। আর শুটিং ইন এলিফ্যান্ট এটার বিস্তারিত ঘটনা বললাম না, ওই এখানের মধ্যে অরোয়েল সে তো পুলিশ অফিসার হিসেবে আসছিল। তো ওই বার্মার লোকজন ওখানে তোমার, তখন সে বার্মাতে চাকরি করতো আর কি, অরোয়েল সে বার্মাতে পুলিশ অফিসার হিসেবে চাকরি করতো। তো ওখানে একটা হাতি তোমার লোকালয়ে ঢুকে গেছে, ওদের তোমার ফসল নষ্ট করে দিচ্ছে, এবং ওখানের মধ্যে তোমার একটা কুলিকে মারে ফেলছে। এখন এখানে অরোয়েল গেছে, সেখানে বসেছে পুলিশ অফিসার। তো বার্মিজ লোকজন এরা হচ্ছে খুব একটা টাউট প্রকৃতির, এরা হচ্ছে যে ওরা ব্যঙ্গ করে, কি তুমি আসছো নাকি, দেখি মারতে পারে কিনা তুমি এলিফেন্টে, ও তো আমাদের ধ্বংস করে ফেলছে, ওরা মারতে পারে তোমারে। এখন ওরা চিন্তা করে যে হাতির মারার দরকার কি, ওরা তো বুঝে শুনে জঙ্গলের ভিতরে ঢুকে দিলে হয়। কিন্তু ওরা সবাই ওরা বিদ্রুপ করে টিস করা শুরু করছে, টাউট আর কি ওগুলো একটু, ওরা সব বিদ্রুপ করা শুরু করছে, হ্যাঁ। কয় দেখো তুমি মারে দেখো তো, তুমি কী অফিসার হয়েছো তুমি মিয়া, কয় তুমি দেখো তোমার কত পাওয়ার, হ্যাঁ। এবং তারা বলে তোমাকে মারি দেখাই দেবে আমাদেরকে। তো সে অরোয়েল শেষ পর্যন্ত সে ওদের এইসব ওরা যেভাবে টিস করতেছিল, বিদ্রুপ করতেছিল, মানে অরোয়েল তো বাড়ি আসতে পারবে না, কারণ ওরা খুবই করে টিস করতেছে, কী পুলিশ হয়েছে তুমি নাকি ব্রিটিশ, তুমি নাকি অনেক সাহসী, দেখাও তোমার সাহস, এগুলো বলে টিস করতেছে। পরে শেষ পর্যন্ত সে খুবই নিরীহ এবং শান্ত হাতিটাকে সে বাধ্য হয়ে গুলি করতে হয়, কানের পাশ দিয়ে গুলি করে, হাতিটা আস্তে আস্তে তোমার হচ্ছে যে মারা যায়। এটার উপরে তোমার হচ্ছে যে একটা তোমার একটা শর্ট ফিল্ম আছে, এটা তোমরা দেখতে পারো, নেটফ্লিক্সে আছে এটা, শুটিং ইন এলিফ্যান্ট। তো যাই হোক, তোমার অরোয়েলের মনে এটা খুবই তোমার প্রচণ্ড দাগ কেটে যায়, হ্যাঁ। এবং ওটার ঘটনাটা উনি লেখে শুটিং অ্যান এলিফ্যান্ট, না তোমার হচ্ছে যে এটা নিয়ে, এবং এখানে ওই বার্মিজদের উনি ওদের উপরে খুবই উনি হচ্ছে যে ওদেরকে লেখে আর কি, যারা খুব টাউট প্রকৃতির লোক, খবরদার ওদের এখানে যাওয়ার দরকার নেই। আসো আমাদের জা পল সার্ত্রে, উনি ছিলেন একজন ফ্রেঞ্চ ফিলোসোফার, নোভেলিস্ট এবং লিটারারি ক্রিটিক এবং প্লে রাইটও। তো ফিলোসোফারটা একটু বেশি মনে রাখো, দার্শনিকও ছিল, নোভেলিস্ট এবং দার্শনিক। উনি হচ্ছেন যে অস্তিত্ববাদী রাইটার এবং মার্ক্সবাদী লেখক ছিলেন। মার্ক্সবাদী মানে হচ্ছে যারা সমাজতন্ত্র, ধরো সমাজতন্ত্রের পৃথিবী চায়, ধনী গরিব বৈষম্য থাকবে না, সম্পত্তির কোনো ব্যক্তিগত অধিকার থাকবে না, হ্যাঁ, তারপরে রাষ্ট্র মানুষের শিক্ষা চিকিৎসা সব কিছু তোমার হচ্ছে দায়িত্ব নিবে, হ্যাঁ। এই মার্ক্সবাদী চিন্তা চেতনা যেসব রাইটার লালন করতেন তাদের বলা হতো তোমার হচ্ছে মার্ক্সবাদী লেখক। একটু কমেন্টে লেখো তো বাংলাদেশের মার্ক্সবাদী রাইটারকে, বাঙালি মার্ক্সবাদী উপন্যাসিককে বলতে পারবা? একজন রাইটার, সে একটা দ্বীপের কথা কল্পনা করছে, সেখানে তোমার হচ্ছে যে সবাই সমান থাকবে সেখানের মধ্যে। মানিক বন্দ্যোপাধ্যায়, রাইট, না সুকান্ত না, মানিক বন্দ্যোপাধ্যায়। ওই যে হোসেন মিয়ার দ্বীপটাকে মূলত সে কাল্পনিক একটা সমাজতান্ত্রিক একটা ব্যাপার, দেখো না, ওখানে সে কোনো মসজিদ মন্দির কোনো কিছু করে না, কম মসজিদ করলে ওরা কোনো মন্দির করো, মারামারি করবে দুই গ্রুপ, তাহলে আমার এখানে শান্তি বিনষ্ট হবে, কম মসজিদ মন্দির কোনো কিছু লাগবে না। ওটা ছিল ওনার একটা সমাজতান্ত্রিক যে ওনার যে চিন্তাভাবনা। তো এই জা পল সার্ত্রে উনি তোমার স্বেচ্ছায় উনি নোবেল পুরস্কার ত্যাগ করে, তবে উনি কিন্তু লাইফে কখনো আনুষ্ঠানিক কোনো পুরস্কার গ্রহণ করে নাই, হ্যাঁ। উনি মনে করতেন যে কোনো পুরস্কার যদি গ্রহণ করা হয় তাহলে ওই প্রতিষ্ঠানটাকে স্বীকার করে নেওয়া হয়, এবং তাদের যে
তোমার তাদের অস্তিত্ব, তাদেরকে বৈধ হিসাবে স্বীকার করে নেওয়া হয়। এখন ধরো তুমি যদি বিশ্বাস করো যে ধরো পৃথিবীতে ধরো যদি পৃথিবী এখন যদি কোনো দেশে যদি এরকম সরকার যদি থাকে, 1984 জর্জ অরওয়েল যেরকম সরকার কথা বর্ণনা করছে পৃথিবীর কোনো দেশে যদি থাকে আর কি, আমার মনে নাই, যদি থাকে ওই সরকার যদি কোনো পুরস্কার দেয়, তুমি যদি পুরস্কারটা যদি গ্রহণ করো তাহলে তুমি ওকে স্বীকার করছো, ওকে তুমি বৈধ হিসাবে স্বীকার করছো। হ্যাঁ, ধরো তুমি জানো ওইলো অবৈধ সরকার, এখন তুমি যদি ওকে ওর পুরস্কার যদি নাও তাহলে তুমি তো ওরে স্বীকার করে নিলা, ওর পুরস্কারও নিতে পারবে না তাহলে সেক্ষেত্রে তুমি। হ্যাঁ, তো যদি থাকে পৃথিবীতে কোনো দেশ এরকম, তো ওই পুরস্কার সে নেওয়াটা ঠিক হবে না। আমাদের যা পল সার্ত্রে উনিও তোমার আনুষ্ঠানিকভাবে তোমার হচ্ছে যে কোনো পুরস্কার গ্রহণ করে নাই, এবং ওনার তোমার হচ্ছে যে ওনার আত্মজীবনীমূলক যে গ্রন্থ তোমার হচ্ছে যে আত্মজীবনীমূলক গ্রন্থ না, ওনার সবচেয়ে নোটেবল যে তোমার গ্রন্থ সেটা হচ্ছে দ্য রোড টু ফ্রিডম। তো রোড টু ফ্রিডম এটার সাথে তোমরা একটার সাথে প্যাস লাগাবা, সেটা হচ্ছে আমরা নেলসন ম্যান্ডেলার একটা আত্মজীবনীমূলক একটা গ্রন্থ আছে, সেটা হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। তাহলে লং ওয়াক টু ফ্রিডম এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক একটা গ্রন্থ, আর জাপল সার্ত্রে লিখছে দ্য রোড টু ফ্রিডম। তাহলে আলাদা, কিন্তু একটা রোড টু ফ্রিডম, একটা লং ওয়াক টু ফ্রিডম, দুটো আলাদা জিনিস। হ্যাঁ, তো যেগুলো এরকম তোমাদের কনফিউশন ক্রিয়েট করবে সেগুলো বইয়ের মধ্যে লিখে রাখবা, যে রোড টু ফ্রিডম এটা জাপল সার্ত্রে, আর লং ওয়াক টু ফ্রিডম এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। সো থ্যাংক ইউ।